হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। এক থাপ্পড়ে যে কোনো ছেলে অজ্ঞান হয়ে যায় তা বর্তমানে ফাইজার সাথে না ঘটলে কখনোই জানতো না সে। বিশাল দেহি এক ছেলেকে কোনো রকম ধরে দাঁড়িয়ে আছে, একটু আগে নিজেই একে থাপ্পড় মেরে অজ্ঞান করেছে, কিন্তু ওর এখন নিজেরই বিশ্বাস হচ্ছে না ওর মতো চিকনা একটা মেয়ে থাপ্পড় খেয়ে ছেলেটা অজ্ঞান হয়ে গেল। কী রকম অদ্ভুত কথা। যদিও সর্বশক্তি লাগিয়ে থাপ্পড়টা মেরেছে তবুও ওর সন্দেহ আছে। ওই যখন সর্বশক্তি দিয়ে তেলাপোকা মারতে চায় তখন তো তা মরে না, তাহলে এই ছেলে কেন অজ্ঞান হলো? যে কিনা একটা তেলাপোকা মারতে পারে না সে একটা থাপ্পড়ে একটা গাট্টা গাট্টা ছেলের অজ্ঞান করে দিল। বিষয়টা আসলেই ভাববার মতো। ছেলেটাকে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না সে। এরকম হাতের মতো বডির ছেলেটার ভারে নুয়ে পড়ছে ফাইজা। একটু পর সে নিশ্চয়ই এই ছেলের ভারে ঠাস করে রাস্তায় পড়ে যাবে, আর ওর ওপর ছেলেটা পড়বে। তাহলে সে গেলে চিলে চ্যাপ্টা হয়ে যাবে। আশেপাশে তাকিয়ে কোনো মানুষকে দেখতে পেল না সে। কি একটা বিপদে পড়লো। এখন নিচের ওপরই রাগ উঠছে ওর। কে বলেছিল আগ বাড়িয়ে এত শক্তি দেখাতে? ফাইজা নিজের মনে বিড়বিড় করে উঠল। ধুর, অসহ্যকর। কেন যে এই ছেলেকে থাপ্পড় মারতে গেলাম, এখন নিজের উপর রাগ হচ্ছে। রাস্তায় কোনো মানুষ নেই, আমি এখন কি করব? ও আল্লাহ, আমাকে সাহায্য করো। আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে তো তুমি তোমার কোনো পেয়ারা বান্ধাকে পাঠাও। তুমিই একমাত্র পারো আমাকে এই বিপদ থেকে বাঁচাতে। কি করব এখন? ধ্যান। ফাইজা বিরক্তির সাথে বিড়বিড় করে কথাগুলো বলে আশেপাশে তাকিয়ে দেখছে কোনো মানুষ আছে কিনা। কিন্তু ফাইজা ভালো করে জানে যে এই রাস্তায় বিকেলবেলা কখনো কোনো মানুষের দেখা মেলে না। সেখানে এই রাত 8টা বাজে তো জীবনেও মানুষ পাওয়া যাবে না। বান্ধবী নিশার বাসায় গিয়েছিল সে। 2 দিন পর এক্সাম, তাই নোট টুকতে। দুজন মিলে স্টাডি করতে করতে যে এতটা সময় হয়ে যাবে তা বুঝতে পারেনি। নিশা অনেকবার বলেছিল ওকে থেকে যেতে, কিন্তু ফাইজা এক প্রকার জোর করেই একা চলে এসেছে। তাছাড়া ওর একা চলার অভ্যেস আছে। শর্টকাটে যাওয়ার জন্য এই রাস্তায় এসেছিল, কিন্তু সব সময় আমরা ভুলে যাই যেটা আমরা তাড়াতাড়ি করতে যাই সেটাই উল্টো আরও দেরি হয়। এই রাস্তায় ঢুকতেই কোথা থেকে এই ছেলে এসে মাথা ধরে টলতে টলতে ওর গায়ের ওপর পড়ে যায়, আর এই ছেলেটার হাতে লেগে ওর শরীরের আপত্তিকর জায়গায়। তাতেই ফাইজার রাগ ওঠে, ব্যাস কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। সাথে সাথে ছেলেটা অজ্ঞান। তারপরের ঘটনা তো প্রথমেই উল্লেখ করে দিলাম। বর্তমানে ফাইজা ছেলেটাকে আর ধরে রাখতে পারছে না। সারা শরীর অবশ হয়ে গেছে। ছেলেটা তার পুরো শরীরের ভার ফাইজার ওপর ছেড়ে দিয়ে মাথাটা ওর কাঁধে হেলিয়ে দিয়েছে, আর ফাইজা তার কোমর 2 হাতে পেঁচিয়ে শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহ, এটা কি কোনো মানুষের বডি নাকি স্টিলের বডি? যেমন শক্ত তেমনই ভার। আমার কাছে পানির বোতলও নেই, থাকলে ঝাপটা মেরে জ্ঞান ফিরিয়ে এই আপদ বিদেয় করতাম। আমার মাথা ঘুরছে, আমি আর একে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না। ও আল্লাহ, কই তুমি? আমাকে বাঁচাও। কাঁদো কাঁদো ফেস করে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে নিজের আর্জি জানালো সে। পেছন থেকে ঘাটটা হালকা কাত করে দেখলো একটা বৈদ্যুতিক পিলার। অনেকটা কষ্ট করে ছেলেটাকে ধরে পেছনে পিছিয়ে পিলারের সাথে হেলান দিল। এতে কিছুটা হলেও স্বস্তি মিলল তার। হঠাৎ ছেলেটা পড়ে যেতে নিলে মাথার পেছনে ধরে তাকে আটকিয়ে ফেলল ফাইজা। তক্ষুনি ওর মনে হলো ওর হাত দুটো ভেজা। এক হাতে ছেলেটাকে ধরে আরেক হাত সামনে আনতেই আটকে উঠল সে। রক্ত? পিলারের মাঝ বরাবরই টিম টিম আলোর একটা লাইট জ্বলছে। সেই আলোতে সে দেখতে পেল তার হাতে রক্ত লেগে আছে। রক্ত দেখে বেশ ঘাবড়ে গেল ফাইজা। আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। মাথাটা কচ্ছপের মতো করে পিলারের ওপর পাশে ভালো করে লক্ষ্য করে দেখলো সেখানে একটা বাইক উল্টে পড়ে আছে।
এতক্ষণে পুরো বিষয়টা ক্লিয়ার হলো ফাইজার কাছে। ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে, দ্রুত বাইক চালাতে গিয়ে বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে ছেলেটি, যার কারণে মাথার পেছনে ভীষণ আঘাত পেয়েছে। এরপর যখন কোনো মতে সেখান থেকে উঠে মাথা ধরে টলতে টলতে রাস্তায় চলতে লাগলো, তক্ষুনি ফাইজার ওপর পড়ে যায়। তারপর ফাইজা এক থাপ্পড়ে বেচারাকে অজ্ঞান করে দিল। ফাইজা বিষয়টা বুঝতে পেরে মুচকি হাসলো। নয়তো তার মতো একটা পাতলি মেয়ের থাপ্পড়ে কোনো ছেলে অজ্ঞান হয়ে যাবে, এটা সে কিছুতেই মানতে পারছিল না। যদি অজ্ঞান করতে পারতো তাহলে সবার আগে তার সো কল্ড বিএফটাকে থাপ্পড় মেরে অজ্ঞান করে ফেলতো। আবারও বিরক্ত মাথা কণ্ঠে ফাইজা বলল, ও আল্লাহ, আর কতক্ষণ এই লোহার বস্তাকে ধরে থাকবো? এবার তো আমাকে কোনো পথ দেখাও। ফাইজার আরজি আল্লাহ এবার কবুল করে নিল। ছেলেটার পকেটে থাকা মোবাইলটা শব্দ করে বেজে উঠল। তাতেই যেন ফাইজা আশার আলো দেখল। এতক্ষণ চিন্তায় চিন্তায় সে মোবাইলের কথা ভুলেই গিয়েছিল। মনে থাকলে তো কাউকে কল করে সাহায্য চাওয়া যেত। খুব সাবধানে ছেলেটার পকেট থেকে মোবাইল বের করলো ফাইজা। ওর নড়াচড়ায় যাতে ছেলেটা পড়ে না যায়, তাই এত সাবধানতা। মোবাইলটা হাতে নিয়ে দেখলো স্ক্রিনের রিরোধ শব্দ ভাসছে। সেদিকে খেয়াল না দিয়ে তড়িঘড়ি করে কলটা রিসিভ করলো ফাইজা। রিসিভ করতেই অপর পাশ থেকে ঝাঁঝালো কণ্ঠে একজন বলে উঠল, আকাশ, তোর আসতে আর কত দেরি হবে? তুই অলরেডি 15 মিনিট দেরি করে ফেলেছিস। আর কত দেরি করবি আর? একটা দিনও তাড়াতাড়ি কিছু করতে পারিস না। অপরদিকে সব অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে, জলদি চলে আয়। ফাইজা ইতস্ততভাবে বলল, হ্যালো, কে বলছেন? ইয়ার, এখন মজা করছিস? এখন কি মজা করার সময়? তুই কোথায়? 1 মিনিট, কে আপনি? ফাইজা কাঁপা কাঁপা গলায় কথা বলার পরেও রোদের হুঁশ ছিল না। যখন তার মনে হলো আকাশের বদলে কলটা রিসিভ করেছে একটা মেয়ে, তখন রোদের সম্বিত ফিরল। হ্যালো, আপনি কে বলছেন? আকাশ কোথায়? আপনি আকাশের কল কেন রিসিভ করেছেন? ওকে মোবাইলটা দিন। দেখুন, আমার কথাটা শুন। কি কথা শুনবো আপনার? ওকে মোবাইলটা দিন। আজকের দিনেও ও কেন মেয়ে নিয়ে পড়ে আছে? ও কি জানে না ও সময় মতো এসে না পৌঁছলে কত বড় লস হয়ে যাবে? আপনি ওকে মোবাইলটা দিন। আজ ওর একদিন কি আমার একদিন। প্লিজ আপনি শান্ত হন। আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই না। তেমন কিছু নয় তো কেমন কিছু? আজ ওকে পেলে একটা হাড্ডিও আস্ত রাখবো না। আমাকে কি পুরো কথাটা বলতে দেবেন? তখন থেকে কি শুরু করেছেন? আপনার সাথে একটা মেয়ে কথা বলতে চাইছে, আপনি তার কথা না শুনে একের পর এক কথা শুনিয়েই যাচ্ছেন। প্লিজ লেট মি ফিনিশ। ফাইজা জোরে চিৎকার করেই কথাগুলো বলে উঠল। ফাঁকা জায়গায় থাকায় ওর কথাগুলো বারবার সামনের দেওয়ালে বাড়ি খাচ্ছে। অপর পাশে থাকা ছেলেটা মানে রোদ চুপ হয়ে গেল। শান্ত কণ্ঠে বলল, জি বলুন। আকাশ আপনার কি হয়? জানে জিগার। ফাইজা বুঝতে না পেরে প্রশ্ন করার ভঙ্গিতে বলল, জি। আমার জানে জিগার দোস্ত। ও আচ্ছা, সে অ্যাক্সিডেন্ট করেছে। তার মাথার পেছন দিয়ে প্রচুর ব্লাড পড়ছে। প্লিজ আপনি যেখানেই থাকেন দ্রুত চলে আসেন। ওনাকে হসপিটালে নিতে হবে, নয়তো অবস্থা খারাপ হয়ে যাবে। আমি মিনিট 10 ধরে ওনাকে নিয়ে দাঁড়িয়ে আছি, আর পারছি না। ফাইজার কথা শুনে রোদ ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, হোয়াট? কি বলছেন আপনি? কি করে হলো? কখন হলো? ও কেমন আছে এখন? আপনি এখন কোথায় আছেন? ঠিকানা দিন, আমরা এখনই আসছি। প্লিজ শান্ত হন, আমি ঠিকানা বলে দিচ্ছি, আপনি জলদি চলে আসুন। ফাইজা ঠিকানা বলে দিল। তবে রোদ ওকে কল কাটতে মানা করলো। রোদ যে ব্যস্ত হয়ে পড়েছে তা ওর কণ্ঠস্বর শুনেই বুঝতে পেরেছে ফাইজা। মিনিট 10 মধ্যেই দুটো ব্ল্যাক কার ঘূর্ণিঝড়ের গতিতে এসে ফাইজার সামনে থামলো। এত জলদি চলে আসবে তা ভাবেনি ফাইজা। কার দুটো থামতেই দুটি ছেলে দৌড়ে ফাইজার সামনে এসে আকাশকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। 4 জন মানুষ 2টা গাড়ি নিয়ে কেন এসেছে তা বুঝলো না ফাইজা। একটা গাড়ি নিয়ে আসলেই তো হতো। তবে এসবে বেশি মাথা ঘামালো না সে। 2 জন আকাশকে ধরাধরি করে গাড়িতে উঠালো। অবশেষে ফাইজা পুরোপুরি স্বস্তি পেল। পিলারের সাথে হেলান দিয়ে বড় বড় নিঃশ্বাস টানলো। বেচারি হয়রান হয়ে গেছে। একটা ছেলে এগিয়ে এসে বলল, হাই, আমি রোদ, আকাশের ফ্রেন্ড। একটু আগেই আপনি আমার সাথে কলে কথা বলেছেন। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব তার ভাষা আমার জানা নেই। তারপরও বলবো অনেক অনেক ধন্যবাদ।
আপনি না থাকলে হয়তো আজকে আকাশের বড় কোনো ক্ষতি হয়ে যেত। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, ওনার জায়গায় অন্য কেউ হলেও আমি সেম কাজটাই করতাম। যদি ধন্যবাদ দিতেই হয় তাহলে আল্লাহকে দিন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন যে উনি আমাকে সঠিক সময় এখানে পাঠিয়েছেন। এই নিন ওনার মোবাইল। এত কথা না বলে ওনাকে জলদি হসপিটালে ভর্তি করুন। এত কিছুর মধ্যে ফাইজা সন্তর্পণে থাপ্পড়ের কথাটা এড়িয়ে গেল। যদিও অ্যাক্সিডেন্ট করেছে তারপরেও তো ওর থাপ্পড় খেয়ে আকাশ পুরোপুরি অজ্ঞান হয়েছে। সেই বিষয়টা এদের বললে ওর খবর নিয়ে ফেলবে, তাই ফাইজা খুব সাবধানে সেই বিষয়টা চেপে গেল। রোদ ফাইজার দিকে তাকিয়ে বলল, আপনাকে বাসায় পৌঁছে দিয়ে চলুন। নো থ্যাঙ্কস, আমি একা চলে যেতে পারবো। আমার রাতে একা চলার অভ্যাস আছে। আমাদের এত বড় উপকার করলেন, এতটুকু সাহায্য তো করতেই পারি। লাগবে না, মাত্র 3 মিনিট হাঁটলেই আমার বাসায় পৌঁছে যেতে পারবো। রোদ কোনো কথা বাড়ালো না। দুজন গাড়ি করে আকাশকে নিয়ে হসপিটালের দিকে চলে গেছে। এবার ফাইজা বুঝলো দুটো কার আনার লজিক। আরেকজন ছেলে মোবাইলে কারোর সাথে কথা বলছে, সম্ভবত আকাশকে হসপিটালে ভর্তি করা নিয়েই কথা বলছে। উচ্চ স্বরে কথা বলায় তাই ফাইজা কর্ণগোচর হয়েছে। সে ছেলেটাকে রোদ জিজ্ঞেস করলো, বর্ষণ, সবকিছু কি কমপ্লিট? কোন হসপিটালে নিতে হবে আকাশকে? অপর পাশ থেকে বর্ষণ নামে ছেলেটা মোবাইল পকেটে রাখতে রাখতে বলল, আপাতত আকাশকে গুলশানের ইউনাইটেড হসপিটালে ভর্তি করতে বলেছে, বাকিটা ওরা দুজন এসে সামলাবে। জলদি চল, এখান থেকে যেতে হবে। আসছি মিস, সাবধানে যাবেন। নিশ্চয়ই, আল্লাহ হাফেজ। হঠাৎ রোদের IS লেখা লোগোটা দেখে ফাইজার মনে হলো একটা কোথায় যেন দেখেছে। ততক্ষণে রোদ ও ফাইজা দুজনেই পেছন দিকে ঘুরে গেছে। দ্রুত পেছনে ঘুরে ফাইজা বলল, আপনারা কি আইএস গ্যাংয়ের সাথে কানেক্টেড? না মানে আপনার ব্লেজারে যে তাদের লোগো আছে, শুধুমাত্র তো এই লোগো এই গ্যাংয়ের কাছে আছে? পেছন ঘুরতে ঘুরতে কথাগুলো বলল সে, কিন্তু পুরোপুরি পেছন ঘুরতেই ফাইজা অবাক হয়ে গেল। যেভাবে ঘূর্ণিঝড়ের গতিতে এসেছিল সেভাবেই হাওয়া। না, এ হতে পারে না। আমি থাকতে আমার আকাশের কিচ্ছু হতে পারে না। কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে অনেকটা চেঁচিয়ে কথাটা বলে উঠল চৈতি। কেবিনের ভেতর থাকা 5 জোড়া উৎসুক চোখ তার দিকে নিবদ্ধ। চৈতি আরেকবার চেঁচিয়ে ওঠার আগে বর্ষণ বিরক্তিমাখা কণ্ঠে বলল, ওই ছেমরি, চুপ কর। চৈতি ভেতরে ঢুকে আকাশের দিকে তাকাতেই তার চোখ ছানা বড়া। মাথায় ব্যান্ডেজ, হাতে ক্যানুলা, অথচ সে গুটিসুটি মেরে স্যালাইনের স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছে। আর ওর বেডে হাত পা ছড়িয়ে হৃদয়, মেঘ, বর্ষণ, রোদ 4 জন যেরকম ভাবে পেরেছে সেরকম ভাবেই চিৎপাত হয়ে শুয়ে বসে আছে। ওদের 5 জনের বন্ধুত্বের কথা সে ভালো করেই জানে। 5টা ছেলেই যে 5 জনের জানের টুকরা। চৈতি চুপচাপ আকাশের পাশ ঘেঁষে দাঁড়িয়ে অভিনীত গলায় বলল, আকাশ, আমি তোমার কিচ্ছু হতে দেব না। আকাশ কপাল কুঁচকে বিরক্তি প্রকাশ করলো। এমনি দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ব্যথা করছে, তার মধ্যে এই মেয়ে ঢঙের প্যাচাল শুরু করেছে। বাজখাই গলায় বলল, দূরে সর, নয়তো লাথি খাবি। চৈতি ভেঙচি কেটে হৃদয়ের পাশে বসে পড়লো। চৈতি ওর পাশে বসতেই হৃদয় চোখ মুখ সরু করে বিদ্যুতের গতিতে সেখান থেকে উঠে গেল, রোদের পাশে দিয়ে বসে পড়লো। চৈতিকে তার গায়ে পড়া মেয়ে মনে হয়। গায়ে পড়া মেয়ে তার একদম সহ্য হয় না। চৈতি সেদিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলল, ঢং। মেঘের পাশে কিছুটা ঘেঁষে বসলো। মেঘ কিছুটা দূরে সরলেও সেখান থেকে উঠল না। সে মনোযোগ দিয়ে মোবাইলে কিছু একটা করছে। চৈতি উকি মেরে দেখলো ক্যান্ডি ক্রাশ খেলছে। তীক্ষ্ণ চোখে প্রতিটা ক্যান্ডির দিকে তাকিয়ে কিছুটা সময় পর পর একটা চাল দিচ্ছে। মনে হচ্ছে দাবার চাল চলছে। এতে চৈতি বেশ বিরক্ত হলো। এত সময় পর পর চাল দেওয়ার কি দরকার? এটা একটা গেম, কারো জীবন নয় যে বুঝে শুনে সব দিক দেখে গুটি চালতে হবে। হেরে গেলে পুনরায় খেলে নিব। কিন্তু মেঘ এরকমই, সব কিছুতে তার একটা ধীর স্থির ভাব। কোনো বিষয় নিয়ে সে তাড়াহুড়ো করে না। চৈতি বিরক্ত হয়ে মোবাইল থেকে চোখ সরিয়ে নিল, কিন্তু মেঘ পূর্বের ন্যায় ভাবলেশীন ভঙ্গিতে থেমে থেমে খেলছে। চৈতির কোণার দিকে তাকাতেই রোদকে দেখতে পেল।
রোদ প্যান্টের পকেটের থেকে সবে একটা গাজর বের করে ঘুরিয়ে ফিরিয়ে কামড় বসিয়েছে। চৈতি হাত নাড়িয়ে ওর মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলো। হেই বানি, 1 ক্যারেট প্লিজ। রোদ খাওয়া থামিয়ে প্যান্টের পকেটে হাত দিয়ে ঠোঁট উল্টে মাথা নাড়িয়ে বোঝালো তার কাছে আর কোনো গাজর নেই। তাই হাতে থাকা গাজরের আরেকটা কামড় বসিয়ে কচমচ করে খেতে লাগলো। চৈতি সরু চোখ করে ওর দিকে তাকাতেই ও খরগোশের মতো সামনে 2টা দাঁত বের করে হাসলো। সে চাইলে হাতে থাকা বাকি গাজরের অংশটুকু দিতে পারত, কিন্তু গাজর নিয়ে তার কারোর সাথে ভাব নেই। লাস্ট গাজর হওয়ায় কারোর সাথে শেয়ারও করতে চাইছে না। সে গাজর প্রচুর পছন্দ করে, তাই সবাই ওকে বনি বলে ডাকে। চৈতি ওদের 5 বন্ধুর মধ্যে মেঘ ও রোদকে ভীষণ ভালো লাগে। বাকি 3টাকে উগান্ডার সদস্য মনে হয়। যদিও 5 বন্ধুর আজব ক্যারেক্টারের, চৈতি আকাশের দিকে তাকিয়ে হে হে করে গা জ্বালানো হাসি দিয়ে জিজ্ঞাসা করলো, তুমি বেড থেকে উচ্ছেদ কেন? বর্ষণ আকাশের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে চৈতিকে বলল। এটা ওর শাস্তি। চৈতি জিজ্ঞেস করলো, কেন? বর্ষণ একবার মেঘের দিকে তাকিয়ে বলল, গতকাল ওর জন্য অনেক বড় লস হয়েছে তাই। চৈতি সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, কিসের লস? আকাশ ধমক দিয়ে বলল, এত প্রশ্ন করিস কেন? তোকে কি আমরা কৈফিয়ত দিতে বাধ্য? চৈতি ভেংচি কেটে মুখের নানা অঙ্গি ভঙ্গি করে আকাশের কথা অনুকরণ করে বলল, এত প্রশ্ন করিস কেন? তোকে কি আমরা কৈফিয়ত দিতে বাধ্য? আমি কৈফিয়ত নিতেও চাইনি, কৌতূহল হয়েছে তাই জিজ্ঞেস করেছি। একদম ঠিক করেছে তোকে দাঁড় করিয়ে রেখে। আজ সারা দিন তুমি এইভাবেই থাকো। তা তোমার এই শাস্তিটা কে দিল? মেঘ ভাইয়া নাকি? রোদ একধানে গাজরের শেষ কামড়টুকু দিয়ে জোর গলায় বলল, হৃদয় ভাই দিয়েছে। চৈতি খিলখিল করে হেসে হৃদয়ের দিকে তাকালো। হাসির শব্দে হৃদয় ভ্রুজোড়া কুচকে ওর দিকে তাকালো। দুজনের চোখে চোখ পড়ল। চৈতি দ্রুত চোখ নামিয়ে নিল, কখন জানি আবার চোখের সাদা অংশ লাল করে অগ্নিদৃষ্টিতে তাকায় সেই ভয়ে। আকাশের দিকে তাকিয়ে বলল, একদম ঠিক হয়েছে। আকাশ চোখ গরম করে চৈতির দিকে তাকালো। চৈতি মুখ চোখা করে হাত দিয়ে 2 কান ধরে জিহ্বা দেখিয়ে ভেংচি কাটলো। কথায় কথায় ভেংচি কাটা এই মেয়ের অভ্যাস। ঠিক অভ্যাস নয়, বদ অভ্যাস। আকাশের ইচ্ছে করছে চৈতিকে যদি ফুটবলের মতো করে একটা পেনাল্টি শট মারতে পারত, তাহলে এতক্ষণে তার কার্য সিদ্ধ করে ফেলতো, কিন্তু তা সম্ভব নয়। এমনি দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ধরে যাওয়ার উপক্রম। মেঘের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো ফেস করে বলল, মেঘ, এবারের জন্য মাফ করে দে। মেঘ ক্যান্ডি ক্রাশের শেষ চালনটা দিয়ে দিতে দিতে ধীর কণ্ঠে বলল, শাস্তিটা যেহেতু আমি দেইনি, তাই মওকুফ করার কোনো চান্স আমার হাতে নেই। যে দিয়েছে তাকে বলো। আকাশ অসহায় চোখে হৃদয়ের দিকে তাকালো। হৃদয় আগের থেকেই ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সেদিকে তাকিয়ে আকাশ দমে গেল। মনে মনে যে কথাগুলো সাজিয়েছিল হৃদয়কে বলার জন্য সব ফুস করে উড়ে গিয়ে গোলমাল পাকিয়ে দিল। এই ছেলেটা প্রচণ্ড রাগী, খামোখা হঠাৎ রেগে যায়। ওর রাগতে কোনো কারণ লাগে না, অকারণে রাগতে সে বেশ পটু। ওর রাগকে বাকি 4 জন কম বেশি ভয় পায়। তাছাড়া আকাশ যা করেছে তাতে বড় মুখে কথা বলার মতো সাহস তার নেই। তবুও মনে মনে বেশ কিছু সাহস কুড়িয়ে হৃদয়কে কিছু বলতে নিলে ওর আগে হৃদয় গম্ভীর কণ্ঠে বলল, একটা শব্দ মুখ দিয়ে উচ্চারণ করবি, তাহলে স্যালাইনের স্ট্যান্ড সহ তোকে বাইরে ফেলে আসবো। আকাশ কুচোমুচো করে চুপ হয়ে গেল। এই ছেলে এক কথার মানুষ, যা বলবে তাই করবে, ওর কথা নড়চড় হয় না। তাই এখন তার উচিত কোনায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকা। অন্তত পক্ষে রুমের ভেতরে তো থাকতে পারবে। চৈতি আকাশের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসি দিয়ে বলল, একদম ঠিক হয়েছে। আকাশ রেগে মেঘের সামনে এগিয়ে আসতে নিলে ক্যানুলায় টান লাগায় আহ শব্দ করে কুকিয়ে উঠল। এটুকু এনাফ। পুরো রুমের পরিবেশ বদলে গেল। বাকি 4 জন ছুটে এসে ব্যস্ত হয়ে গেল কি হয়েছে বলে। চৈতি এই বিষয়টা বেশ উপভোগ করে।
একটু আগে কি ঝাড়ি দিচ্ছিল আর এখন হাইপার হয়ে গেছে। সবগুলো উঠে আকাশকে বালিশে হেলান দিয়ে আধসহ অবস্থায় বেডে বসালো। মেঘ রোদকে বলল, বানি, জুসের গ্লাসটা দে তো। হৃদয় জিজ্ঞেস করলো, ফলের প্লেট কোথায়? সবগুলো হুলস্থুল করে জুসের গ্লাস, পানি, ফল, সুপের সন্ধানে নেমে পড়ল। আকাশ পড়ল বিপাকে। তার ইচ্ছে করছে দৌড়ে রুম থেকে বেরিয়ে যেতে। এখন যে তার উপর খাবারের অত্যাচার চলবে, এমন চালে সে তো মুখ দিয়ে এই ছোট্ট আ শব্দটাও উচ্চারণ করতো না। সবাই ব্যস্ত হয়ে আকাশকে খাওয়াতে লাগলো। চৈতি মুগ্ধ চোখে 5 বন্ধুর কাণ্ড কারখানা দেখতে লাগলো। গতকাল থেকে শৈত্যপ্রবাহ পড়েছে। সারা দেশের কোথাও সূর্যের মুখ দেখা যায়নি। ঢাকার শহরটা মনে হচ্ছে সাদা চাদরে আবৃত হয়ে গেছে। সাথে কনকনে উত্তরের হিমেল হাওয়া তো আছেই। হুট করেই শীতটা পড়ে গেল। জনজীবন থমকে গেছে। ঠান্ডায় জমে যাওয়া জোগাড়। টিভি, নিউজ পেপারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেদিকেই চোখ কান যায় সেদিকেই শীতের আগমনী বার্তা। মুখটা ওড়নায় মুছে ছেলের কপালে চুমু খেলো সুমনা। এতটুকু হেঁটে হয়রান হয়ে গেছে। ছোট 6 মাসের বাচ্চাটাকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে বারবার হাঁপিয়ে উঠছে সে। শীতের মধ্যেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তার পাতলা গরনের কঙ্কালসার শরীরটা আর হাঁটতে সায় দিচ্ছে না। কিন্তু বেঁচে থাকার তাগিদে কাজ করতেই হবে। এখান থেকে তার কর্মস্থল গার্মেন্টসটা অনেকটা বেশি দূর। টাকার অভাবে রিকশায় করে যাওয়া যায় না। যে টাকা রিকশা করে যাবে সেই টাকায় 1 কেজি আটা কিনতে পারবে। গরিবের আবার এত বিলাসিতা চলে না। তার স্বামী ভোর সকালে রিকশা নিয়ে বের হয়েছে। একটু ভালো থাকার অদম্য বাসনা নিয়ে ঢাকা শহরে এসেছে তারা। জীর্ণ শীর্ণ একটা মোটা মলিন তোয়ালে নিয়ে বাচ্চাটাকে পেঁচিয়ে রেখেছে। কুয়াশার কারণে সামনের দিক কিছুটা দেখা যাচ্ছে না। তোয়ালেটা আরো ভালো করে জড়িয়ে ছেলেকে নিজের সাথে মিশিয়ে নিল। অপর হাতে থাকা টিফিনের বাটিটা কিছু সময় পর পর তার হাঁটুতে বাড়ি খাচ্ছে। সেদিকে ভ্রুক্ষেপ না করে দ্রুত পায়ে হাঁটতে লাগলো। বাজানের ঘুম ভাঙছে? কেন উঠলা মাই? এখন তো জ্বালাতন করবা। আর একটু ঘুমাইলে কি হইতো? আইস এত তাড়াতাড়ি উঠতে কে কইল কত? দেখছো বাহিরে কি শীত। বাড়িত একটা মানুষ থাকলে তোমারে রাখ খাইতাম। এই শীতের মধ্যে আনতাম না, কিন্তু কেউ তো নাই। ছেলে ঘুম থেকে উঠে যাওয়া তার সাথে নানান কথা জুড়ে রাস্তার কিনারা ঘেঁষে হাঁটতে লাগলো সুমনা। পেছন থেকে বাইক আসার শব্দ পেতেই আর একটু কিনারে চলে গেল। একবার পেছনে তাকিয়ে দেখার চেষ্টা করলো এদিকে আসে কিনা, কিন্তু সাদা কুয়াশা ভেদ করে তার দৃষ্টিতে কিছুই পড়ল না। চারপাশে শুধু সাদা আর সাদা। হঠাৎ করে বাইকটা এগিয়ে এসে পেছন থেকে একজোড়া হাত তার কোলের থেকে শিশু বাচ্চাটাকে ক্ষিপ্র গতিতে ছোঁ মেরে কুয়াশার অতলে চলে গেল। সুমনা হতভম্ব হয়ে চিৎকার জুড়ে দিল। রাস্তায় বসে বিলাপ করে কান্না জুড়ে দিল। ফাঁকা জায়গায় এক অসহায় মায়ের আর্তনাদ আরও কানে পৌঁছালো না। বিয়ে করলে একটা আনরোমান্টিক ছেলেকেই করব, যে বৃষ্টি দেখলে কানের কাছে এসে বলবে না চলো বৃষ্টিতে ভিজি, বরং আমি যখন আনমনে জানলা দিয়ে হাত বাড়ি বৃষ্টির ফোঁটাগুলোকে অনুভব করব, তখন ধমক দিয়ে বলবে করছোটা কি, ঠান্ডা লেগে যাবে তো। না, তোমাকে নিয়ে আর পারি না। প্রচণ্ড গরমে আমি যখন পাশাপাশি হাঁটতে হয়রান হয়ে যাব, তখন অন্য রোমান্টিক ছেলেদের মতো হুট করে কোলে না তুলে হাতে পানির বোতল দিয়ে বলবে পানি খেয়ে একটু জিরিয়ে নাও, তারপর না হয় হাঁটা যাবে। কিচেনে রান্না করার সময় পিছন থেকে জড়িয়ে না ধরে অ্যাপ্রন পরতে পরতে আমার পাশে এসে বলবে রান্নাটাও পারো না? আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি শিখিয়ে দিচ্ছি। হাতে হাতে কাজ করে দিলে তোমার উপর চাপ কমবে। মৃদুমন্ত বাতাসে আমি যখন বারান্দায় দাঁড়িয়ে থাকবো, তখন কাঁধে তার থুতনি রেখে খানিকটা কড়া সুরে বলবে ভিতরে চলো, নয়তো অসুখ করবে। আমি রাত জেগে তোমার সেবা করতে পারবো না। তার কথা শুনে আমি গাল ফুলিয়ে বসে থাকবো। ভীষণ অভিমান হবে আমার। সে গাল দুটো টেনে মুচকি এসে বলবে রাগ করে না পাগলি, আমি তো তোমার ভালোর জন্যই বলেছি এসব, যাতে করে তুমি অসুস্থ না হয়ে যাও। তুমি অসুস্থ হলে আমার কি ভালো লাগবে? সকালে যে আধা পোড়া রুটি কপালে জোটে তাও জুটবে না।
আমি প্রচণ্ড রেগে দু হাতে তার বুকে মৃদু তালে বাড়ি দিতে থাকবো। তখন সে আমাকে জড়িয়ে ধরবে না, আমি তখন চিমটি কেটে তার বুকে লুটিয়ে পড়ব। না, তাকে কোনো 6 ফিট উচ্চতার জিম করা বডি ফর্সা রঙের নায়কের মতো চেহারার অধিকারী হতে হবে না। সে কালো হোক, তাতে আমার সমস্যা নেই, তবে তার পুরো মন জুড়ে আমার বিচরণ থাকবে। সে আমাকে ভীষণ ভালোবাসবে, কিন্তু কখনো বুঝতে দিতে চাইবে না। আমি এমন একটা আনরোমান্টিক ছেলেকেই জীবনসঙ্গী হিসেবে পেতে চাই, যে আমার বিষয়ে প্রচুর লয়াল হবে। পাপড়ি এক লম্বা রচনা বলে থামলো। পাপড়ির কথায় ভ্রুচোরা কুচকে তাকালো সানিয়া। মেয়েটা কি কাঁচা টাচা খেয়েছে নাকি? কিরকম উদ্ভট কথাবার্তা বলছে। তার কাছে জামাই মানেই হলো রোম্যান্টিক ছেলে, নয়তো সে বিয়ে করবে না। কিন্তু পাপড়ির কথা শুনে তাকে কি বলে আখ্যায়িত করবে তাই সানিয়া জানে না। এই মুহূর্তে পাপড়িকে তার পাগল মনে হচ্ছে। যদিও সবার পছন্দ এক নয়, তবুও তার কাজিন হয়ে পাপড়ি এমন তা সে কিছুতেই মানতে পারছে না। মুখ খুলে পাপড়ি কিছু বলার আগেই পাশে বসে বালিশে হেলান দিয়ে হাই তুলতে তুলতে সানিয়া বলল, হয়েছে বোন, এবার থাম। তোর এই বিশাল বক্তৃতা শুনতে শুনতে আমি হয়রান। তবে দেখিস, এমন জামাই তোর কপালে জুটবে না। আমি দোয়া করলাম তুই যেন একটা রোমান্টিক জামাই পাস, যে তোকে সকাল বিকেল সন্ধ্যা যে কোনো সময় পেলেই তোকে রোমান্টিক অত্যাচার করবে। পাপড়ি বড় করে একটা দম নিয়ে রেগে বলল, তুই আমার জন্য ভালো কিছু চাইলি না, তোর মতন কাজিন থাকার চেয়ে না থাকা ভালো। আমি কত সুন্দর করে আমার মনের ফিলিংসগুলো জানালাম, আর তুই দিলে এক মাঘ পান ঢেলে। সানিয়া দাঁত কেলিয়ে উত্তর দিল, এক মুখ নয় রে পাগলি, এক বালতি। দেখিস, তুই এমন দোয়া দিলি না, তোর কপালে একটা লুচু জামাই পড়বে, মিলিয়ে নিস তুই। এই না, ছি ছি, এমন বাজে দোয়া দিস না বোন। আমার দোয়া আমি ফিরিয়ে নিলাম, তোরটাও তুই ফিরিয়ে নে। পাপড়ি বিশ্বজয় করা হাসি দিয়ে বলল, তা হচ্ছে না। তবে রে পাজি। সানিয়া হেলান দিয়ে বালিশ তুলে পাপড়িকে মারতে লাগলো। পাপড়ি ওর হাত থেকে বাঁচতে সারা রুম চক্কর মারতে শুরু করলো। সাথে দুজনের হাসির ঝংকার তো আছেই। কিচেন থেকে পাপড়ির মায়ের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু পাপড়ি বা সানিয়ার কারোরই সেদিকে ভ্রুক্ষেপ নেই। তারা তো এখন সারা রুমে গোল গোল করে ঘুরতে ব্যস্ত। গত সপ্তাহে বিভিন্ন স্থান থেকে প্রায় ডজন খানেক ছোট বাচ্চা ছিনতাই হয়ে গেছে। হ্যাঁ, অবাক করার মতো কথা হলেও এটা ঘটেছে। ঢাকা শহরে বিভিন্ন অলিগলিতে মায়ের কোল থেকে বাচ্চা ছিনিয়ে নিয়ে ঘন কুয়াশায় আড়াল হয়ে যায় দুষ্কৃতীরা। তারপর তাদের খোঁজ কেউ বলতে পারে না। বাচ্চা হারানো পরিবারে নেমে এসেছে শোকের মাতম। যাদের বাচ্চা নিয়ে যাওয়া হচ্ছে তারা কেউ বলতে পারছে না তাদের বাচ্চার খোঁজ। তবে আশ্চর্যের বিষয় আরেকটি হলো, বাচ্চা হারানো স্বজনরা বেশিরভাগই খেটে খাওয়া সাধারণ মানুষ। কে বা কারা এর সাথে সংযুক্ত আছে তা এখনো জানা যায়নি। বাইক থেকে ছো মেরে বাচ্চা নিয়ে মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যায়, তাই কেউ তাদের খেয়ালও করতে পারে না। তবে একজন বলেছে বাইকে দুজন থাকছে, তাদের পরনে কালো পোশাকে আবৃত থাকায় কেউ মুখ দেখেনি। ঢাকা মহানগরীর পুলিশের প্রধান জানিয়েছেন তারা তদন্ত চালাচ্ছে। খুব শীঘ্রই এর রহস্য উদ্ঘাটন করা হবে। আপনারা দেখছেন সময় টিভি নিউজ। ফিরছি বিজ্ঞাপন বিরতির পরপরই। টিভির দিকে তাকিয়ে খুব মনোযোগ সহকারে 5 বন্ধু ব্রেকিং নিউজ দেখছিল। প্রত্যেকের কপাল কুঁচকে গেছে। এরকমটাই প্রথম হলো। বিষয়টা মোটেও স্বাভাবিক নয়। মেয়েকে একটু বেশি চিন্তিত দেখাচ্ছে। বেশি চিন্তিত না থাকলে তার ভ্রুকুটি কুচকায় না। হৃদয় মেঘের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, অদ্ভুত বিষয় তাই না? মেঘ সন্তর্পণে ওর দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল, একটু বেশি অদ্ভুত। রোদ গাজর নিয়ে বসে আছে। এই মুহূর্তে সে গাজরে কামড় বসাবে নাকি রেখে দিবে তা চিন্তায় বিভোর। বসন টিভির থেকে নজর সরিয়ে মোবাইল নিয়ে বসলো। আকাশের সামনে চেয়ারে পা তুলে পেছনে মাথা হেলিয়ে দিল। সকালেই হসপিটাল থেকে রিলিজ পেয়েছে। সব বিষয় নিয়ে তারা
ততক্ষণ মাথা ঘামায় না যতক্ষণ না সেটা নিয়ে মেঘ মাথা ঘামায়। মেঘ একবার সবার দিক থেকে চোখ বুলিয়ে কপালের ডান পাশটা এক আঙুলে চেপে ধরলো। হৃদয় তার পাশেই দাঁড়িয়েছিল। তৎক্ষণাৎ একটা ছেলে এসে ভেতরে ঢুকে মেঘকে উদ্দেশ্য করে বলল, বড় ভাই, দুজন আপনার সাথে দেখা করতে এসেছে। মেঘ শান্ত ভঙ্গিতে ছেলেটার দিকে তাকিয়ে কিছু বলার আগে হৃদয় বলল, কে এসেছে? ছেলেটি নির্লিপ্তভাবে বলল, 20 বছরের এক মেয়ে আর তার স্বামী। মেঘ প্রশ্নসূচক চোখে পড়ল, কেন? ছেলেটি বলল, আমি তো তা জানি না, বলল আপনার সাথে তাদের কথা আছে। অনেক কষ্ট করে আপনাকে খোঁজখবর নিয়ে এখানে এসেছে। অনেক বিপদে পড়েছে তারা, আপনারাই পারেন তাদের বাঁচাতে। হৃদয় বলল, তুমি যাও, আমরা আসছি। ছেলেটি আচ্ছা বলে মাথা দুলিয়ে সেখান থেকে চলে গেল। আকাশ জিজ্ঞেস করলো, কোনো বিষয়ে কথা বলতে পারে, তোরা কি কিছু আন্দাজ করতে পারছিস? মেঘ একবার আকাশের দিকে তাকিয়ে বলল, বাচ্চা ছিনতাই হওয়ার বিষয়। সবাই চমকে একসাথে বলে উঠল, বাচ্চা? মেঘ সামনের দিকে চুলে হাত বোলাতে বোলাতে বলল, বাচ্চা। বর্ষণ বলল, অন্য কিছু তো হতে পারতো। মেঘ এক গালে হাসলো। ওর হাসিতে রহস্যের গন্ধ পেল হৃদয়। এরকম করে মেঘ তখনই হাসে যখন কোনো রহস্য খুঁজে পায়। সামনের চেয়ারে বসে চোখ দুটো সরু করে বলল, আমাদের এদিক থেকে গত 3 দিনে 3টা বাচ্চা ছিনতাই হয়েছে। আমি শিওর ছিলাম সেই বাচ্চা খুঁজতে কেউ তো আইএস গ্যাংয়ের খোঁজ অবশ্যই করবে। সবাই কথার যুক্তি বুঝতে পেরে মাথা নাড়ালো। মেঘ যুক্তি ছাড়া কথা বলে না। ওদের 5 জনের মধ্যে সবচেয়ে বিচক্ষণ ক্ষমতার অধিকারী মেঘ, তাই তাদের 5 জনের গ্যাংয়ের প্রধান তাকে বানানো হয়েছে। আইএস মানে হলো ইন্টারন্যাশনাল সলিউশন। এটা বর্তমানে সাধারণ জনগণের কাছে খুবই প্রিয় একটা গ্যাং, অনেকটা মাফিয়া গ্যাংয়ের মতোই। তবে মাফিয়াদের মতো তারা কোনো চোরা কারবারি কিংবা কালো ধান্দায় নেই। তাদের গ্যাংয়ের প্রধান কাজ অসহায়, গরিব, খেটে খাওয়া সাধারণ মানুষদের সাহায্য করা। তবে তাদের কেউ চিনে না, এমনকি আজ অবধি দেখেওনি। আড়াল থেকে মানুষের সাহায্য করা তাদের মূল লক্ষ্য। 5 বন্ধু ছোট থেকেই একসাথে এতিমখানায় বড় হয়েছে। আপন বলতে 5 জন একে অপরের সুখ দুঃখের সঙ্গী। প্রথমে মেঘ, তারপর হৃদয়, এরপর আকাশ, বর্ষণ এবং সবার শেষে রোদ। বয়সের ডিফারেন্স খুব বেশি নয়। রোদ সবার ছোট বলে সে সবারই আদরের। রোদের কাজ সারাদিন এদিক ওদিক সেদিক টোটো কোম্পানির মতো ম্যানেজারের মতো করে ঘুরে গাজর খাওয়া। সে কোনো ভেজালে নেই। তবে মাঝে মাঝে মেঘ ওকে বিভিন্ন ছোট ছোট মিশনে পাঠায়। খুব সহজে মানুষের মন জয় করার চমৎকার গুণ আছে তার। মেঘের অবর্তমানে হৃদয় সব সামলায়। ওদের 5 জনের বনিবনা দেখে যে কেউ প্রথম দেখায় বলবে 5 ভাই। ওরা সবার কাছে 5 ভাই বলে পরিচয় দিতে পছন্দ করে। রোদ হালকা গলা ঝেড়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমাদের নিচে যাওয়া উচিত। তারা কতক্ষণ বসে থাকবে? আকাশ রোদের সাথে গলা মিলিয়ে বলল, চল সবাই। মেঘ সবাইকে আঙুলের ইশারায় বসিয়ে কাভার থেকে নিজস্ব পোশাক ও চোখের মাস্ক বের করে দিয়ে বলল, এগুলো পরে নে, কেউ যেন আমাদের চিনতে না পারে। বর্ষণ তার সরু ফ্রেমের চশমা ঠিক করতে করতে বিরক্তি গলায় বলল, আমি বুঝি না এসব পড়ার মানে কি। আমরা তাদের সাহায্য করছি, তারা এসব কেন জানবে না? জানলে তো আমাদেরই ভালো। হৃদয় হাঁটু অবধি ব্লেজারটা পরতে পরতে বলল, তুই এখনো বেকল রয়ে গেলি? আমরা কাউকে জানানোর জন্য করি না। বর্ষণ কোনো উত্তর না দিয়ে বিরক্তি মুখে বাঁকালো। তারা কাজ করবে আর তাদের কেউ চিনবে না, এই বিষয়টা তার পছন্দ নয়। মেঘ ওদের কথায় মুচকি হেসে তৈরি হয়ে নিল। তারপর সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাই কি তৈরি? সবাই সমস্বরে চেঁচিয়ে বলল, মেঘ সবার দিকে তাকিয়ে বলল, তাহলে বের হওয়া যাক। সুমনা ও তার স্বামী রাকিব ফোমের গদিওয়ালা চেয়ারে বসে আছে। সুমনার চোখ দুটো লাল হয়ে আছে, মুখটা ফোলা ফোলা।
আর 6 মাসের বাচ্চাটা ছিনতাই হয়ে গেছে গতকাল সকালে। তারপর থেকে সে পাগলামি শুরু করেছে। রাকিব অনেক কষ্টে তাকে সামলেছে। সুমনা আবারও ফুপিয়ে উঠতে রাকিব কিছুটা ধমকের সুরে বলল, চুপ কর দেহি, এখন কানলে কি আমাকে পোলা ফেরত আইব? তখন সাবধানে থাকলে এমনটা হইতো না। এখন আল্লাহ আল্লাহ কর, যাতে সব সামলাই উঠতে পারোস। তারা জানি আমাকে পোলাডারে খুঁজা পায়। সুমনা অন্যার কোনা মুখে গুজে কাঁদতে কাঁদতে বলল, আপনি কি মানুষ? আমাগর পোলারাই চিন্তাই হইয়া গেছে, আর আমি চুপ কইরা বইয়া থাকমু? আমার কলিজার টুকরাটা ওরা নিয়ে গেছে। আল্লাহ জানে আমরা পামু কিনা। কই আছে, কেমন আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কানলে যদি আয়া পড়তো তাহলে আমিও তোর লাগে সুর কইরা কাঁদতাম। এখন থাম, খোদাই চোখের পানি নষ্ট করিস না। সুমনা তার স্বামীর কথা শুনে ফুঁস করে উঠল। আল্লাহ আপনারে কোন মাটি দিয়া বানাইছে? এমন কথা কোন কেমনে? আমি হুদাই চোখের পানি নষ্ট করতাছি। 10 মাস 10 দিন পেটে আমি ধরছি, আপনি না। আপনি কি বুঝবেন? আপনার মতো পাষাণ মানুষ দুইটা দেখি নাই আমি। সুমনা মুখ ঝামটা মেরে নীরবে চোখের পানি ফেলতে লাগলো। বউয়ের কথা শুনে রাকিব থম মেরে রইল। তার যে বাচ্চাটার জন্য খারাপ লাগছে না তা কিন্তু নয়, তার ভেতরটা পুড়ে যাচ্ছে। কিন্তু সে তো সুমনার মতো কেঁদে প্রকাশ করতে পারছে না। বাবাদের যে কাঁদতে নেই, বুকে পাথর চেপে রাখতে হয়। 5 বন্ধু তৈরি হয়ে নিচে চলে এলো। চেয়ারে বসে থাকা স্বামী স্ত্রীর দিকে তাকালো তারা। মেয়েটার পাতলা গড়নের শরীরটা দেখে মনে হচ্ছে 14 কি 15 বছরের একটা মেয়ে। ছেলেটার বয়স 22-23-এর কোঠায়। খুব কম বয়সে তাদের বিয়ে হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। 5 জন চুপচাপ এসে সামনের ডিভানে বসলো। ওদের দেখে রাকিব বসা থেকে উঠে কপালে হাত ঠেকিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম। বসন চোখের সরু ফ্রেমে চশমাটা খুলে হালকা করে ফু দিয়ে রাকিবকে বলল, আসসালামু আলাইকুম হবে। রাকিব কিছুটা ইতস্তত হয়ে মাথা নামিয়ে ফেলল। রোদ চোখ কুচকে জিজ্ঞেস করলো, আপনাদের বাচ্চার বয়স কত? রাকিব একবার সুমনার দিকে তাকিয়ে বলল, 6 মাস শেষ হইয়া 7 মাসে পড়ছে। আকাশ পিঠ সোজা করে কপাল কুচকে জিজ্ঞেস করলো, বাচ্চার নাম? সুমনা জোরালো গলায় বলল, সাকিব শেখ। সাকিব ওর নাম। আমার লক্ষ্মী পোলা। মায়ের সব কথা শুনে ওরা আমার মানিকেরে ছিনাইয়া নিয়ে গেছে। হৃদয় সিরিয়াস ভঙ্গিতে বসে এক হাতে পাশে রেখে প্রশ্ন করলো, বাচ্চা কি করে ছিনতাই হলো? বাচ্চার কথা জিজ্ঞেস করতে সুমনা ফুপিয়ে উঠল। রাকিব ধমকের সুরে বলল, না কাইন্দা সবকিছু খুইলা ক। মেঘ শান্ত চোখে সুমনাকে খেয়াল করছে। সন্তান হারানো একটা মায়ের কতটা জখমই তার একমাত্র সন্তান হারা মাই বলতে পারে। আর যারা মা বাবা হারা তারা তাদের কষ্টটা কেমন সেটা নিশ্চয়ই ওরা 5 জন ভালো করেই জানে। তাই একটু হলেও সুমনার কষ্টটা উপলব্ধি করতে পারছে। মেঘ ছোট করে নিঃশ্বাস ছাড়লো। নরম গলায় সুমনাকে বলল, দেখুন আপনি প্লিজ কান্না করেন না। কান্না বন্ধ করে আমাদেরকে সবটা খুলে বলুন। আপনি চুপ করে থাকলে আমরা কোনো কিছু করতে পারবো না। আমাদের সবটা খুলে বললে যত দ্রুত সম্ভব আপনার ছেলেকে খুঁজে নিব। হৃদয় তার বড় চুলে হালকা টানতে টানতে মেঘের সাথে তাল মিলিয়ে বলল, সেদিন যা হয়েছে প্রথম থেকে আমাদের বলুন, কোনো কিছু বাদ দিবেন না। আপনি কাকে দেখছেন, কিভাবে তারা এসেছে, সব কিছু। রাকিব চোখ পাকিয়ে তার স্ত্রীকে কিছুটা রাগত স্বরে চেঁচিয়ে বলল, চুপ কইরা রইছস কে? সবকিছু খুইলা ক। আকাশ রাকিবকে হাত দিয়ে থামিয়ে বলল, আপনি ওনাকে এমন ধমকি ধমকি দিচ্ছেন কেন? হ্যাঁ, কেন ধমকি ধমকি দেওয়া শুরু করেছেন? এসব বন্ধ করুন। উনি তাতে আরো ঘাবড়ে যাবে। এমনি তার মনের অবস্থা ভালো নয়, তাই এমন ব্যবহার করেন না। রাকিব আকাশের কথা শুনে মুখটাকে কুচুমুচো করে ফেলল। সুমনা বড় করে নাক টেনে প্রথম থেকে সব কিছু বলতে শুরু করলো। 5 জন মনোযোগ সহকারে তাদের কথা শুনতে মনন দিল। পরন্ত বিকেলের আলো এসে পড়েছে ভুবনে।
নির্জন একটা ভুতুড়ে বাড়ির সামনে রিক্সা থামলো। রিক্সায় থাকা মহিলা ও যুবতী মেয়ে নিচে নামলো। এই বাড়িকে ভুতুড়ে বাড়ি বলার একটা কারণ আছে। বাইরে থেকে রংটা কালো শ্যাওলাযুক্ত চুনকাম খসে যাওয়া এই বাসাটা দেখলে যে কেউ ভয় পেয়ে প্রথমেই উচ্চারণ করবে ভুতুড়ে বাড়ি। অবশ্য এলাকার কাছে এটা ভুতুড়ে বাড়ি নামেই পরিচিত। চং পড়া ভাঙা গেটের ভেতরে প্রবেশ করার সাহস কেউ করে না। প্রথমে মনে হবে এই বাড়িতে ঢুকলে জীবনে বের হতে পারবে না। রিক্সা থেকে নেমে মাইশাও প্রথমে ভয় পেল। এ কেমন বাড়ি? এখানে কি আদৌ কোনো মানুষ থাকে? তার ভেতরটা ঠিপ ঠিপ করছে। চোখ দুটো দোতলা বাড়ির ওপর থেকে নিচ অব্দি বুড়িয়ে থমকে দাঁড়ালো। হঠাৎ পেছন থেকে কেউ ঘাড়ের কাছে হাত রাখতেই মাইশা চমকে উঠল। রানী বেগম চোখ দুটো গোল করে বলল, কি রে মাইশা, এমন চমকায় উঠলি কেন? মাইশা আমতা আমতা করে বলল, কি কি কিছু না ফুপু। চল ভেতরে যাই। এই ভুতুরে বাড়িতে তুমি কাজ করো ফুপু? ও কেন? আমার তো মনে হয় এখানে ঢুকলে আর জীবনেও বের হতে পারবো না। সত্যি এখানে মানুষ থাকে তো, নাকি তুমি আমাকে মেরে ফেলার ঠান্ডা ঠান্ডা করছো? রানী বেগম ফিক করে হেসে মাইশার মাথায় এক চাপড় মেরে বলল, হুনুই দেখি চিমড়ির কথা, লো ভেতরে যাই। রানী বেগম রিক্সার ভাড়া পরিশোধ করে কাপড়ের ব্যাগ নিয়ে মাইশাকে বলল, এত ভয় না পাইয়া ভেতরে আয়। ভেতরে গেলে তুই অবাক হইয়া যাবি। এখন যতটা ভয় পাইতেছস, ভেতরে গেলে তা অবাকে পরিণত হবে। তিনি ব্যাগ দুটো নিয়ে সামনের দিকে এগিয়ে গেলেন। মাইশা এদিক সেদিক ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে ছোট্ট একটা ঢোক গিলল। এপাশ ওপাশ দৃষ্টি দিয়ে হাঁটতে লাগলো। হঠাৎ পাশে ছোট ঝোপে থেকে কিছু একটা নড়ে চড়ে উঠল। আল্লাহ গো বলে চিৎকার দিয়ে রানী বেগমের পাশে দৌড়ে গেলেন। রানী বেগম চোখ মুখ কুঁচকে মাইশাকে বলল, কি হয়েছে এমন কইরা চিৎকার পারস কেন? ফুপু, ঝোপের কাছে কি যেন নড়লো। ও এই ব্যাপার, গাউছা ইঁদুর হইব, এত ডরানের কিছুই নাই। মাইশা মুখটাকে হা করে বিস্মিত কণ্ঠে বলল, এখানে আবার কিছু ইঁদুর আছে? ও অনেক, ছাদে কোনো কিছু রোদে দেওয়ান যায় না, ইঁদুরে নিয়ে যায়। সেইবার শুকনো মরিচ রোদে দিচ্ছিলাম, অর্ধেক নিয়ে গেছে। মাইশা অবাক হয়ে সবকিছু শুনছে। তার ধারণা মতে এসব শুধু গ্রামেই দেখা যায়, কিন্তু ঢাকা শহরে গেছো ইঁদুরের কথা শুনে সে একটু নয় বেশ চমকে গেছে। সদর দরজার সামনে গিয়ে রানী বেগম কোমর থেকে পুঁছলি বের করে চাবি বের করে তালা খুলল। ব্যাগ নিয়ে মাইশাকে বলল, ভেতরে আয়। মাইশা ভেতরে ঢুকতে অনেক ভয় পাচ্ছিল। তার মনে হয়েছে ভেতরে ঢুকলে একদল বাদুড় সাঁ করে ওর মাথার ওপর দিয়ে উড়ে যাবে। সামনে ধুলো মাখা ময়লা আসবাবপত্রের দেখা মিলবে, মাকড়সা জালে সবকিছু ভুতুড়ে পরিবেশ থাকবে, যেমনটা হরর মুভিতে দেখা যায় সেরকম। এক মুহূর্তে তার ফুপুকে ভূত মনে হলো, যে কিনা তাকে এখানে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসে মেরে ফেলবে, আর তাকে মেরে তাদের ভূতের দল ভারী করবে। তারপর মাইশা আত্মা সারা জীবন এখানে আটকে থাকবে, কোনো পূর্ণিমা রাতে কোনো ভালো মানুষের সান্নিধ্যে ছাড়া পেয়ে যাবে। ভূতের মুভি দেখার কারণে তার ছোট্ট মস্তিষ্কে এসব হানা দিল। তাই সে চোখ মুখ খিচে নিজেকে একরকম পরিবেশ দেখার প্রস্তুত করে নিল। কিন্তু চোখ খুলে সে হতবাক। এটা কোনো বাড়ি নাকি রাজপ্রাসাদ? এত সুন্দর কোনো বাড়ি হয়? বাইরে যতটা ভুতুড়ে, ভিতরটা ততটাই আকর্ষণীয়। চারদিকে চোখ বুলিয়ে মাইশা আপনা আপনি মুখ থেকে বেরিয়ে হলো, আল্লাহ, এটা কি দেখছি আমি? এত সুন্দর ডেকোরেশন কি করে করতে পারে মানুষ? পরের দিন রাত প্রায় 11টা বাজে। একটা কফি রঙের প্রাইভেট কার এসে থামলো ভুতুড়ে বাড়ির সামনে। 4 বন্ধু কার থেকে নামলো। হৃদয় ড্রাইভারের সিট থেকে জানালা দিয়ে মাথা বের করে বাকিদের উদ্দেশ্য করে বলল, তোরা যা, আমি গাড়ি পার্ক করে আসছি। বর্ষণ হাতে থাকা মোবাইল ঘোরাতে ঘোরাতে বলল, ওকে, তাড়াতাড়ি আসিস, একসাথে ডিনার করব। হৃদয় ওকে বলে গাড়ি নিয়ে ভেতরের দিকে চলে গেল। 4 জন কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে চলে গেল। হৃদয়ের গাড়ি রেখে এসে সোফায় বসে পড়ল।
বেশ হয়রান লাগছে তার, তাই সোফায় বসে চেঁচিয়ে রানী বেগমকে বলল, খালা, এক গ্লাস লেবুর শরবত দিও তো। রানী বেগম কিচেনে টুকটাক কাজ করছিল, হাতের কাজ গোছাতে গোছাতে উত্তর দিল, আসতেছিস? হৃদয় সোফায় বসে মাথা হেলিয়ে দিল। মাথাটা প্রচণ্ড ধরেছে, কপালটা 2 আঙুলে চেপে চোখ বন্ধ করে চুপ করে বসে রইল। হঠাৎ চুরির রিনিঝিনির শব্দ কানে পেতে হৃদয় হকচকিয়ে গেল। এই বাসায় রানী বেগম ছাড়া আর কোনো মেয়ে নেই, আর রানী বেগম বুড়ো বয়সে হাতে কাঁচের চুড়ি পরবে না। হৃদয় ভুল ভেবে আবারও চোখ বন্ধ করে রইল। আবারও রিনঝিন শব্দ কানে এলো। চোখ সরু করে সামনের সোফার দিকে তাকালো। মনে হচ্ছে সোফার মধ্যে সোজা হয়ে কেউ চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। সেখানে থেকে চুরির টুংটাং শব্দ এলো। হৃদয় কপাল স্লাইড করতে করতে তীক্ষ্ণ চোখে সামনের দিকে তাকিয়ে রইল। চাদরের আড়ালে একটা ফর্সা হাত বের হলো, তাতে এক মুঠো সবুজ রঙের রেশমি চুড়ি এদিক ওদিক খেলা করছে। ফর্সা হাতে সবুজ চুড়ি ফুটে রয়েছে। চুড়ির দিকে তাকিয়ে হৃদয়ের কিছুটা ঘোর লেগে গেল। ইচ্ছে করছে তার হাতের চুড়িগুলো আলতো করে ছুঁয়ে দিতে। আবারও হাতটা চাদরের আড়ালে চলে যেতে হৃদয়ের সম্বিত ফিরল। সোফা থেকে উঠে এগিয়ে গিয়ে এক ঝটকায় শুয়ে থাকা মানুষের হাতটা ধরে উঠিয়ে বসালো। আচমকা কেউ হাত ধরে উঠে বসাতেই মাইশা চমকে উঠল। এক হাতে বিরক্তির সাথে মুখের ওপর রেখে চাদর সরালো। চোখ মুখ তার বিরক্তির প্রকাশ। চোখ বন্ধ করেই মুখের সামনে থাকা বেবি চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে বিড়বিড় করে বলে উঠল, উফ, শান্তিতে একটু ঘুমোতেও পারবো না। যাও তো ফুপি, আমাকে ডিস্টার্ব করো না। হৃদয়ের ভ্রুকুটি কুঁচকে এলো। তার চোখের সামনে এক ঘুমন্ত পরী বসে আছে। তার হাত যে কেউ ধরে বসিয়ে দিয়েছে, তবুও তার কোনো হুঁশ নেই। চোখ বন্ধ করে বিড়বিড় করছে। আনমনে হৃদয়ের ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে গেল। মাইশা ঘুম ঘুম চোখের সামনে তাকাতেই আটকে উঠল, সাথে সাথে তার ঘুম হাওয়া। অচেনা অজানা একটা ছেলে তার সামনে হাঁটু ভেঙে বসে আছে। পর মুহূর্তেই হাতের দিকে তাকাতে সে দেখতে পেল হৃদয় ওর হাত ধরে এক ধ্যানে তাকিয়ে আছে। ছটকা মেরে হাত সরিয়ে ইতস্তত করে লাফ মেরে দাঁড়িয়ে গেল। হৃদয় ভ্রুজোড়া কুঁচকে দাঁড়িয়ে গেল। তখনই মাইশা এক কাণ্ড ঘটিয়ে ফেল। হৃদয়ের কোমর পেঁচিয়ে ধরে জোরে জোরে চোর বলে চিৎকার দিয়ে উঠল। চোর চোর, কে কোথায় আছো? জলদি আসো, এখানে চোর ধরেছি। আচমকা এমন হামলা হওয়ায় হৃদয় ভরকে গেল। নিজের বাসায় চোর অপবাদ পাচ্ছে সে। মেয়েটার হাত কোমর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে বলল, আরে করছোটা কি? ছাড়ো। এই মেয়ে, সাহস কি করে হয় তোমার? আমাকে চোর বলছো কোন সাহসে? চুরি করতে এসে আবার বড় বড় কথা। ফুপু, কোথায় তুমি? জলদি আসো, দেখো আমি চোর ধরেছি। রানী বেগম শরবতের ট্রে নিয়ে এসে চোখ কপালে তুলে ফেলল। টি টেবিলে ট্রে রেখে মাইশাকে হৃদয় থেকে সরাতে সরাতে বলল, মাইশা, ছাড় ওকে, করস কি? মাইশা জোরে চিপকে ধরে বিস্মিত কণ্ঠে বলল, কি বলো তুমি? তুমি চোরকে ছাড়তে বলছো কেন? মাইশাকে জোর করে রানী বেগম সারিয়ে আনলো। হৃদয় 2 হাঁটুতে ভর দিয়ে জোরে জোরে নিঃশ্বাস টানছে। মেয়েটা ওকে যেভাবে ধরেছিল তাতে সে হয়রান। একটা মেয়ের সাথে সে তো ধস্তাধস্তি করতে পারে না, এটা কোনো ভদ্রতা নয়। মাইশা আবারও এগিয়ে আসতে গেলে রানী বেগম কোমর পেঁচিয়ে ধরে পেছনে টেনে নিয়ে গেল। মাইশা রেগে ওর ফুপুকে বলল, আরে ছাড়ো, তুমি চোরকে না ধরে আমাকে ধরছো কেন? উনি এখানে চুরি করতে এসেছে। আমার চুরির সাথে তার হাত না লাগলে তো বুঝতেই পারতাম না। সে আমার হাত ধরে উঠিয়ে বসেছিল। মাইশার এমন অগোছালো কথা শুনে রানী বেগম নিষ্ফলক চাহনিতে ওর দিকে তাকিয়ে বলল, ওই ছিমড়ি, তোর মাথায় কি গেছে? কি উল্টাপাল্টা বলতেছোস? চুরি করতে আসলে তো চুরি কেন ধরবো? তোকেই কেন উঠাইবো? মাইশা কিছুটা দমে গেল। সত্যি কথাই তো, তবে সে হারবে না, তাই জোর গলায় বলল, আমার চুরি করতে এসেছে। হৃদয় চমকে মাইশার দিকে তাকালো। বলে কি মেয়েটা? মাথায় কোনো সমস্যা আছে নাকি? বাজে বকছে কেন? রানী বেগম ধমক দিয়ে বলল, তোর চুরি দিয়া হৃদয় বাবাজি কি করব?
হাতে পিন্দিয়া বইরা থাকবো? তুই পাগল হয়ে গেছিস? যা কিচনে কাজ কর। মাইশা আবারও চেঁচিয়ে বলল, তুমি বিশ্বাস করো পুপু, আমি নিজের চোখে। পুরো কথা শেষ না হতেই রানী বেগম ধমকে উঠল। চুপ ছেমড়ি, আর একটা কথাও কইবি না। মাইশাকে ধমকে হৃদয়ের সামনে এসে নরম গলায় বলল, বাবাজান, ওর এমন কাজে কিছু মনে কইরো না, ও একটু এমনই। হৃদয় একবার মাইশার দিকে তাকিয়ে সামনের সোফায় হাত পা ছড়িয়ে বসলো। মাইশা মুখ ভ্যাংচালো। তার ফুপু তাকে বকে এক সাথে মিচড়ি সুরে কথা বলছে। ততক্ষণে বাকি চারজন ফ্রেশ হয়ে সিঁড়িতে চলে এসেছে। সিঁড়ি দিয়ে দাঁড়িয়ে মেঘ জিজ্ঞেস করলো, কি হয়েছে খালা? হৃদয় একবার মাইশার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, কিছু না। রোদ সিঁড়ি বেয়ে নিচে নেমে হন্তদন্ত হয়ে বলল, মামলা কি দোস্ত? হৃদয় তাতে দাঁত চেপে বলল, বললাম তো কিছু না। আকাশ একবার চোখ দুটো ছোট করে মায়েশার দিকে তাকালো। সবার উৎসুক দৃষ্টি মায়েশার দিকে। নিচের দিকে সবাইকে এমন ভাবে তাকাতে দেখে মায়েশা কিছুটা ভোরকে নিজেরকে গুটিয়ে নিল। বর্ষণ মায়েশার চারপাশে একবার ঘুরে কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কে তুমি? মেঘ এতক্ষণ মোবাইলে বুঁদ হয়েছিল। বর্ষণের কথা শুনে চট করে মায়েশার দিকে তাকালো। তারপর চোখ মুখে প্রশ্ন রেখে রানী বেগমের দিকে তাকালো। রানী বেগম আমতা আমতা করে বলল, মেঘ বাবা, ওর নাম মাইসা। ওর কথাই বলছিলাম তোমারে। আমার ভাইয়ার মেয়ে। ছোটবেলায় জন্মের সময় মা মইরা গেছে। কয় মাস আগে ভাইয়া মইরা যাওয়ানে ও পুরো একলা হইয়া গেছে। গ্রামে তো একলা রাখন যায় না। বিয়ার বয়সী মাইয়া, মাইন্ডনেসের কুনজর দেয়। মেঘ মোবাইল পকেটে রেখে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। চেয়ার টেনে বসে প্লেট সোজা করে বলল, কোনো সমস্যা নেই, ও এখানে থাকলে আমাদের কোনো আপত্তি নেই। ওর যাতে কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখবেন। মেঘ চুপচাপ খাবার বেড়ে খেতে লাগলো। হৃদয় সরু চোখে একবার মাইশাকে দেখে ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। মাইশা ভয়ে জড়সড় শুকনো ঢোক গিলে একবার হৃদয়ের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। জিহ্বায় কামড় দিয়ে দাঁড়িয়ে রইল। কাকে চোর বলেছে সে? বাড়ির মালিককে চোর অপবাদ দিল। তক্ষুনি রোদ এগিয়ে এসে হাত বাড়িয়ে দিয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, হাই, আমি রোদ। তুমি আমাকে বানি বলতে পারো। আমি মাইশা হক। দুজন সোফায় বসে আলাপ ছুটে দিল। বর্ষণ, আকাশ, মেঘ খেতে খেতে নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। আকাশ রোদের দিকে তাকিয়ে বলল, রোদ, খেতে আয়। রোদ মায়েশার সাথে গল্প করতে করতে বলল, একটু পর খাচ্ছি। হৃদয় ফ্রেশ হয়ে চলে এলো। চেয়ারে বসে প্লেটে খাবার বেড়ে নিয়ে চুপচাপ খেতে লাগলো। হৃদয়কে দেখে মাইশা আস্তে করে উঠে তার ফুপুর কাছে চলে গেল। রোদের কাছে সবার বায়োডাটা পেয়ে গেছে। হৃদয়ের সব কথা শুনে সে এখন ভয়ে ঠক ঠক করে কাঁপছে। তাই সেখান থেকে সে চম্পট দিল। রোদ সোফা থেকে উঠে ওদের সাথে সামিল হলো। বর্ষণ খাবার মুখে দিয়ে চিৎকারের সুরে হৃদয়কে বলল, কি ব্যাপার হৃদয়, ঘটনা কি? হৃদয় খাবার রেখে চোখ দুটো ছোট করে জিজ্ঞেস করলো, কিসের ঘটনা? আকাশ এক গালে হেসে শয়তানি সুরে বলল, কি ঘটনা তুমি জানো না দোস্ত? হৃদয় খাবারে মনোযোগ দিয়ে বলল, জানলে জিজ্ঞেস করতাম না। বর্ষণ বলল, একটা মেয়ে তোকে চোর উপাধি দিল আর তুই তাকে কিছু বললি না। বিষয়টা আসলেই অবাক করার মতো। আকাশ দাঁত বের করে বলল, কাহিনী কুছ और लग रहा है। হৃদয় বলল, তেমন কিছু না। আকাশ বলল, তাহলে কেমন কিছু? হৃদয় উত্তর দিল না। এখন কথা বললেই কথা বাড়বে। মেঘ চুপচাপ খাবার খাচ্ছে। সে কিছু একটা ভাবছে। রোদ চেঁচিয়ে রানী বেগমকে ডেকে বলল, খালা, একটু তরকারি দিয়ে যেও। রানী বেগম চুপচাপ এসে বাটি নিয়ে চলে গেল।
ওরা নিজেদের মধ্যে টুকটাক কথা বলছে। মেঘের মোবাইলে কল আসতেই সবাই চুপ হয়ে গেল। মেঘ কল রিসিভ করতেই তার চেহারার রং বদলে গেল। কল কেটে মোবাইল পকেটে রেখে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমরা এক্ষুনি বের হব। স্তূপ করা বস্তার ওপর উপুর হয়ে পড়ে আছে একটা ছেলে। তার পরনের শার্ট প্যান্ট ছিঁড়ে ধুলোর ময়লায় মাখামাখি, মুখে বেদম মারের চিহ্ন, ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। রডের বাড়িতে পিঠের অবস্থা নাজেহাল, দেখেই বোঝা যাচ্ছে একটু আগে ওর ওপর ঝড় গিয়েছে। জ্ঞান আছে কি না তা বোঝা যাচ্ছে না। 5 বন্ধু সোজা এসে সেই রুমে ঢুকলো, সাথে আরেকটা ছেলে, তার নাম আরাফাত। সে মেঘকে এই ছেলের কথা বলেছিল। বর্ষণ এগিয়ে এসে ছেলেটাকে লাঠি দিয়ে সোজা করে আরাফাতকে উদ্দেশ্য করে বলল, এই শালাকে কোথায় থেকে তুলে এনেছিস আরাফাত? আরাফাত এক গালে হেসে বলল, শালাই নিজে এসে আমাদের জালে ধরা পড়ছে। মেঘ সামনের চেয়ারে বসে আকাশকে বলল, এর জ্ঞান ফেরানোর ব্যবস্থা করো। আকাশ দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। মিনিট কয়েকের মধ্যেই এক মগ পানি নিয়ে এসে দৌড়ে ফিরে এলো। পানি ঝটকা মেরে চুলের মুঠি ধরে উঠিয়ে বসাতে বসাতে বলল, এই ওঠো। রোদ ঘুরে ফিরে ছেলেটাকে দেখতে লাগলো। মেঘকে উদ্দেশ্য করে বলল, মেঘ ভাই, এর ব্যবস্থা কে করবে? মেঘ রোদের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো। তারপর ঘাড় ঘুরিয়ে হৃদয়ের দিকে তাকালো। হৃদয় হাতের ঘড়ি খুলে সামনের টেবিলে রাখছে। মোবাইল ওয়ালেট রেখে শার্টের হাতা গোটাতে গোটাতে সামনে এগিয়ে এলো। রোদ মেঘের হাসির উৎস খুঁজে পেল। সে যা বোঝার বুঝে গেছে, এই আরাফাতের শায়েস্তা করবে হৃদয়। রোদ ছেলেটার পাশে বসে গালে মৃদু 2 থাপ্পড় দিয়ে বলল, নাম কি? ছেলেটা ঢুলে পড়ে যাচ্ছে, চোখ টেনে মেলতে পারছে না। রোদের কথা বুঝতে পারলো কিনা কে জানে, বিড়বিড় করে বলতে লাগলো, আমি কিছু বলবো না, আমি কিছু বলবো না। রোদ এবার কষিয়ে এক থাপ্পড় বসালো গালে। আকাশ রোদের হাত থেকে ছেলেটাকে সরিয়ে নিয়ে নাকে 2 পাঞ্চ মারলো। ছেলেটা হুড়মুড় করে সংকুচিত হয়ে বলল, আমার নাম তিশান। রোদ মুচকি হেসে বলল, সে তো নাম বললি, তবে ভালো কথায় না। হৃদয় হাতা গোটানো শেষ করে বলল, সরো দেখি, ওকে আমার হাতে ছেড়ে দে, ওর দিকটা আমি দেখছি। আকাশ রোদ সেখান থেকে উঠে গেল। বর্ষণ হৃদয়কে উদ্দেশ্য করে বলল, কিছু লাগবে? হৃদয় একবার ছেলেটার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল, বড় হাতুড়িটা নিয়ে আয়, বেশি তিরিং করলে এক বাড়িতে ঘিলু বের করে ফেলবো। বর্ষণ 2 হাত পকেটের পুরে ডোন্ট কেয়ার ভাব নিয়ে রুম থেকে বের হয়ে গেল হাতুড়ি আনতে। ওদের কথা শুনে তিশান নামের ছেলেটা ভরকে গেল। এর আগে যে মার খেয়েছে তার ব্যথা এক নিমেষেই উধাও হয়ে গেল। ভয়ার্ত চোখে হৃদয়ের দিকে তাকাতে হৃদয় ভিলেনি হাসি দিল। মেঘ আরাফাতকে উদ্দেশ্য করে বলল, আরাফাত, বাকি কাজের কি খবর? আরাফাত একদমে বলল, বড় ভাই সব কমপ্লিট, এখন শুধু একটা মেয়ে লাগবে। ওর থেকে পরবর্তী টার্গেট প্লেসের কথা জেনে টোপ ফেলতে হবে। মেঘ হৃদয়কে বলল, তুই এদিকটা দেখ, আমি আরাফাতের সাথে বাকি কাজ সামলাচ্ছি। হৃদয় হাতে থাকা ছোট্ট স্ক্রু ড্রাইভারটা ঘোরাতে ঘোরাতে মেঘকে বলল, টেনশন করার কোনো দরকার নেই, একে ব্যবস্থা করা হৃদয়ের বাঁ হাতের কাজ। মেঘ বিনিময়ে ঠোঁটে 2 হালকা বাঁকালো। রোদকে চোখের ইশারায় কিছু বুঝিয়ে আরাফাতকে নিয়ে বের হয়ে গেল। হৃদয় চেয়ার টেনে তাতে পা তুলে বসে তিশানকে বলল, ভালোই ভালোই সব বলবি, তাহলে বাঁচবি, নয়তো তোর অস্তিত্বকে খুঁজে পাবে না। তিশান শরীর টানতে টানতে পেছনে চলে গেল। হৃদয় তা দেখে আকাশ ও রোদকে বলল, যা, হাত দুটো শক্ত করে ধর। দুজনে অনুমতি পেয়ে দ্রুত পায়ে এসে তিশানের হাত পেছনে মুছড়ে ধরল। হৃদয় চট করে স্ক্রুড্রাইভারটা একদম তিশানের চোখের সামনে এনে রেগে বলল, যা জানিস সব বল। তিশান ভয়ে চোখ বন্ধ করে হাউ মাউ করে কেঁদে উঠল। কান্না জড়াতো কণ্ঠে বলল, বলছি, সব বলছি।
হৃদয় হাঁ হয়ে চেয়ারে বসে বলল, 1 সেকেন্ড দেরি যাতে না হয়। তিশান ঢোক গেলে বলতে লাগলো, আমরা শুধু বাচ্চাগুলোকে চিন্তাই করি, বাইক থেকে বাচ্চা নিয়ে যাই, তারপর বাচ্চাগুলোকে সামনে এক পুরানো বাড়িতে নিশাতে কাছে দিয়ে দেই। এরপর বাচ্চাগুলোকে কি হয় তা আমি জানি না। আমাদের কাজ শুধু এতটুকুই। আগে এমনি টুকটাক চিন্তাই করতাম। একদিন ওই নিশাতে সে বলল এই কাজ করতে। 3 গুণ লাভ দেখে আমি রাজি হয়ে যাই। কাজ শেষ হলে টাকা আমাদের অ্যাকাউন্টে চলে আসতো। কে বা কারা এর সাথে সংযুক্ত তা আমি জানি না। আকাশ হাত মুচড়ে ধরে বলল, এই নিষেধকে কোথায় পাবো? তিশান চুপ হয়ে গেল। এতক্ষণে ওদের কথার মধ্যে বর্ষণ বড় একটা হাতুড়ি নিয়ে হাজির। তিশানকে চুপ করে থাকতে দেখে হৃদয়ের মাথায় রক্ত উঠে গেল। বর্ষণের হাত থেকে ছোঁ মেরে হাতুড়িটা নিয়ে তিশানের কপালে জোরে একটা বাড়ি দিল। তিশান ব্যথায় কুকিয়ে উঠল। হৃদয় থামল না, সর্বশক্তি লাগিয়ে 2 হাঁটুর মধ্যে আবারও বাড়ি দিল। তিশান চোখ মুখে অন্ধকার দেখছে। হৃদয় মুখ চেপে ধরে রাগী গলায় বলল, বলবি কি না? তিশান ভয়ে ভয়ে বলল, বলবো। ওকে আগামীকাল বিকালে নতুন মার্কেটের পেছনের মাঠে পাবেন। সেখানে মেলা বসবে। সেই মেলা থেকে 1 দর্জন বাচ্চা ছিনতাই করার চিন্তা ভাবনা করছে। হৃদয় রেগে হাতুড়ি দিয়ে হার্ট বরাবরই একটা বাড়ি দিল। তিশান মুখ দিয়ে পিচকিরির মতো রক্ত ছিটে পড়ল। মুখ থুবড়ে নিচে পড়ে গেল। বর্ষণের দিকে হাতুড়িটা বাড়িয়ে দিয়ে বলল, এবার তোরা 3 জন পালা করে ডোজ দে। আমি মেঘের কাছে যাচ্ছি। পরের দিন বিকেলে রোদ আশেপাশে তাকিয়ে একের পর এক পপকর্ন খাচ্ছে। তবে তার তীক্ষ্ণ নজর মেলার গেটের সামনে। সেখান দিয়ে কোনো সন্দেহভাজন বাইকার গেলে তার খবর দেওয়ার দায়িত্ব আছে। 5 বন্ধু ও তাদের লোক আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, সাধারণ বেশে ঘুরে বেড়াচ্ছে। কিছু সময় পর বর্ষণ তার সাথে যোগ দিল। 2 বন্ধু ভিড় থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে মনের সুখে পপকর্ন চাবাইয়ে চারিদিক লক্ষ্য করতে লাগলো। হঠাৎ পেছন থেকে 2 মেয়ের ধাক্কায় তারা পড়তেও টাল সামলিয়ে ফেলল। কিন্তু হাতে থাকা পপকর্ন সব নিচে গড়াগড়ি খাচ্ছে। বর্ষণ রোদ সামনে তাকাতেই 2 মেয়েকে ইনোসেন্ট ফেস করে একসাথে বলে উঠল, সরি। পাপড়ি সানিয়া মুখ কুচুমুচু করে দাঁড়িয়ে আছে। 2 বোন আজ মেলায় ঘুরতে এসেছে লুকিয়ে। হঠাৎ নিজেদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সানিয়া পাপড়ির মাথায় চাপড় মেরে সামনের দিকে ছুটে চলে আসে। তখনই রোদ আর বর্ষণের সাথে ধাক্কা খায়। রোদ বর্ষণ দুজনেই সরু চোখে পাপড়ি সানিয়াকে খেয়াল করছে। বর্ষণের দৃষ্টি সানিয়ার দিকে আর রোদের দৃষ্টি পাপড়ির দিকে। ইনোসেন্ট ফেস করে রাখায় 2 বন্ধুর কাছে মনে হচ্ছে কোনো বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। মনে মনে সানিয়াকে দেখে বর্ষণের মনে ঘন্টা বেজে গেছে। কিন্তু রোদের অবস্থা ভাবলেশীন। পাপড়ির ভীষণ রকম অস্থির লাগছে রোদ এভাবে তাকিয়ে থাকায়। গলা ছেড়ে মিষ্টি কণ্ঠে বলল, আসলে আমরা খেয়াল করিনি, প্লিজ কিছু মনে করবেন না, মাফ করে দেবেন প্লিজ, আমরা আসলেই দুঃখিত। মিহি কণ্ঠে ঝংকার শুনে রোদ চমকে উঠল। কি মিহি কণ্ঠ! এমন করে কেউ কথা বলতে পারে? তার ভেতরে তোলপাড় চলছে। বর্ষণকে নিজের দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে চোখের সামনে সানিয়া হাত নাড়িয়ে বলল, এই যে হ্যালো, আছেন কোথায়? বর্ষণ আনমনে বলল, তোমার মাঝে। সানিয়া কপালে ভাঁজ ফেলে জোরে চেঁচিয়ে বলল, কি? সানিয়া চেঁচানোতে বর্ষণের হুঁশ ফিরল। হুঁশ ফিরতেই মাথা চুলকে লাজুক ভঙ্গিতে বলল, কিছু না। সানিয়া চোখ দুটো ছোট করে 1 মিনিট কি জানি ভাবলো। তারপর পাপড়িকে টানতে টানতে ভেতর দিকে নিতে বলল, এখান থেকে জলদি চল। যাওয়ার আগে পাপড়ি রোদের দিকে তাকিয়ে হালকা ঠোঁটে বাঁকিয়ে হাসি দিল। সেই হাসিতে রোদ কুপকাত। যতক্ষণ পাপড়িকে দেখা গেল ততক্ষণ তাকিয়ে রইল। বর্ষণ রোদকে ধাক্কা মারতেই ওর হুঁশ ফিরল। এতক্ষণ যেন সে ঘোরের মধ্যে ছিল। বর্ষণ সানিয়াকে দেখিয়ে বলল, রোদ, আমার কিন্তু ওই কমলা রঙের ড্রেস পরা মেয়েটাকে ভীষণ ভালো লাগছে। রোদ প্রত্যুত্তরে কিছু বলল না, তবে তার ঠোঁটের কোণেই 1 টুকরো হাসি খেলে বেড়াচ্ছে।
কাউকে ভালো লাগার খুশিতে বর্ষণকে আকাশ কল দিতেই সে সেখান থেকে চলে গেল। রোদ আবারও তার উপর দায়িত্ব মনোযোগ দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু বারবার পাপড়ির মিষ্টি হাসিটা চোখে ভাসতে লাগলো। তক্ষুনি পেছন থেকে একটা মেয়েলি সুর ভেসে এলো। আরে আপনি মিস্টার রোদ না? কোনো মেয়ের মুখে নিজের নাম শুনে বিস্মিত চোখে রোদ পেছনে তাকালো। মেয়েটাকে সে আদৌ চিনে কিনা তাই কপাল কুঁচকে মনে করার চেষ্টা করছে। আশপাশ থেকে বিষয়টা বুঝতে পেরে মেয়েটা বলল, আমি ফাইজা, ওই যে সেদিন আপনার বন্ধু আকাশের অ্যাক্সিডেন্ট হলো, তখন আমি আপনাকে খবর দিলাম। রোদের দৃষ্টিতে স্পষ্ট সেদিনের স্মৃতি ভেসে উঠল। সব কিছু মনে পড়তেই এক টুকরো হাসি বেরিয়ে দিয়ে রোদ বলল, কেমন আছেন মিস ফাইজা? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ। তা মেলায় কার সাথে এসেছেন? বয়ফ্রেন্ডের সাথে নাকি? বয়ফ্রেন্ডের কথা শুনেই ফাইজার মুখটা কালো হয়ে গেল। কোমরা মুখে বলল, বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে, বান্ধবীদের সাথে এসেছি। রোদ ছোট করে উত্তর দিল, ও আচ্ছা। দক্ষিণ দিক থেকে এক মেয়ে ফাইজা বলে ডাকছে। ফাইজা রোদকে বলল, আসছি, পরে কথা হবে। রোদ 3/4 প্যান্টের পকেট থেকে একটা গাজর বের করে কামড় দিয়ে কচমচ করে খেতে খেতে বলল, জি নিশ্চয়ই। ফাইজা চলে গেল। মিনিট দুয়েক মধ্যেই আকাশ এসে হাজির। সে চিন্তিত মুখে রোদকে বলল, সব প্ল্যান কমপ্লিট, এখন শুধু একটা মেয়ে লাগবে। কোথায় পাবো বলতো? এই বর্ষণটা না একটা কাজও ঠিকমতো করতে পারে না। আগে জানলে বাইশে নিয়ে আসতাম। এখন আমি মেয়ে পাবো কোথায়? মেজাজটা আমার গরম হয়ে গেল। রোদ গাজরের শেষ কামড় বসিয়ে সরু চোখে তার চাবাতে চাবাতে বলল, তো এখন কি করবি? বর্ষণ নিচু গলায় বলল, তুই একটা ব্যবস্থা করে দে না ভাই। রোদ কপাল কুঁচকে বলল, আমি মেয়ে কোথায় পাবো? রোদ কিছু ভেবে খুশি মনে চেঁচিয়ে বলল, পাইছি। কি পেয়েছিস? মেয়ে। কোথায়? আসতেছে। আরে রোদ শোন। বর্ষণের কথা শেষ হওয়ার আগেই রোদ দক্ষিণ দিকে ছুটল। বর্ষণ সেদিকে একবার তাকিয়ে মেঘের কাছে চলে গেল। রোদ ফাইজার হাত ধরে টেনে নিয়ে সোজা মেঘের সামনে এনে দাঁড়ালো। ফাইজা বিস্মিত চোখে একবার রোদের দিকে তাকিয়ে আরেকবার সামনের ছেলেগুলোর দিকে তাকালো। বর্ষণ আর আকাশকে চিনতে পারলেও সামনের ছেলেটাকে চিনতে পারলো না। চোখ ছোট করে রোদের দিকে তাকালো। রোদ ওর দিকে তাকালো না। মেঘকে উদ্দেশ্য করে বলল, ভাই মেয়ে পেয়ে গেছি। মেঘ মোবাইলে কারোর সাথে কথা বলছিল। রোদের কথা শুনে ভ্রু কুচকে পেছনে ঘুরলো। ফাইজাকে দেখে রোদের হাতের ইশারায় জিজ্ঞেস করলো মেয়েটাকে। রোদ মুচকি হেসে বলল, ওর নাম ফাইজা। সেদিন আকাশের অ্যাক্সিডেন্টের পর ও সব সামলিয়েছে। অ্যাক্সিডেন্টের কথা শুনে আকাশ মেঘের সামনে থেকে উকি মেরে ফাইজাকে দেখলো। রোদের মুখে মেয়েটার কথা কয়েকবার শুনেছে, তাই মেয়েটাকে দেখার অনেক ইচ্ছা ছিল। আজ তার দেখা পেল। সেদিনের স্মৃতি তার অস্পষ্ট, নয়তো এই ফাইজাকে ঠাকিয়ে একটা থাপ্পড় মারত, তাকে থাপ্পড় মারার প্রতিশোধ হিসেবে। আকাশ ভ্রুকুটি কুচকে নিজের দিকে তাকাতে থাকতে দেখে ফাইজা বিব্রত হয়ে রোদের আড়ালে চলে গেল। যদি থাপ্পড়ের কথা মনে করে ওকে একটা থাপ্পড় মেরে বসে সেই ভয়। আকাশ সামনে এসে সৌজন্যমূলক হাসি ঠোঁটে বজায় রেখে বলল, ধন্যবাদ আমাকে রক্ষা করার জন্য। ফাইজা জোরপূর্বক হাসলো, তবে মুখে কিছু বলল না। ফাইজা কিছুই বুঝতে পারছে না। হুট করে বান্ধবীদের মাঝ থেকে ওকে টেনে নিয়ে এলো। শুধু বলল কাজ আছে, কিন্তু কি কাজ তা বলেনি। মেয়ে কথা বলা শেষ করে এগিয়ে আসলো। ফাইজাকে তীক্ষ্ণ চোখে খেয়াল করে বর্ষণকে বলল, বর্ষণ ওকে সব বুঝিয়ে দে। বর্ষণ মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। মেয়ে কিছু দূরে গিয়ে আবার ফিরে এসে বলল, থাক বর্ষণ, তুই মেলার বাইরে দেখ, আমি বুঝিয়ে দিচ্ছি। বর্ষণ ওকে বলে চলে গেল। আকাশের একটা কল আসতেই উত্তর দিকে ছুটলো। হৃদয় অন্য কাজে গিয়েছে। রোদ ওদের দুজনকে স্পেস দিয়ে উল্টো দিকে হাঁটা দিল। সে এখন পাপড়িকে খুঁজতে যাবে। মেঘ স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে ফাইজাকে বলল, আপনাকে একটা কাজ করতে হবে।
ফাইজা ভয়ে তুতলিয়ে গেল। তোতলাতে তোতলাতে বলল, কি কাজ? মেঘ ওকে তোতলাতে দেখে মনে মনে হাসলো, তবে মুখে গম্ভীরতা বজায় রেখে বলল, আরে ভয় পেন না, তেমন কোনো কাজ নয়। একটা বাচ্চা নিয়ে আপনি অনেক সময় ধরে নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আসলে সেটা সত্যিকারের বাচ্চা নয়, পুতুল থাকবে, তবে এমন করে তোয়ালে দিয়ে মুড়িয়ে রাখবে যাতে কেউ দেখেই মনে করে এটা একটা বাচ্চা। ফাইজা নিষ্পলক চোখে মেঘের দিকে তাকালো। ছেলেটা কি পাগল টাগল হলো নাকি? সে কি বাচ্চা মেয়ে যে পুতুল নিয়ে দাঁড়িয়ে থাকবে? মেঘ বিষয়টা বুঝতে পেরে একগাল হাসলো। মেঘের এক গালের হাসিটা নজর এড়ালো না ফাইজার। ওর হাসিটা ফাইজার হৃৎপিণ্ডটা ধুক করে উঠল। সে দ্রুত মেঘের থেকে চোখ সরিয়ে নিল। মেঘ ফাইজার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে ধীর গলায় বলল, চলুন সামনের দিকে যাই, এখানে বেশি সময় দাঁড়িয়ে থাকা যাবে না। যেতে যেতে আপনাকে সবটা খুলে বলি। ফাইজা তোয়ালে পেঁচানো পুতুলটাকে নিয়ে আধ ঘন্টা ধরে মেলার পূর্ব দিকে নিলিবিলি পরিবেশে দাঁড়িয়ে আছে। আশেপাশের আনাচে আনাচে ওরা 5 বন্ধু লুকিয়ে আছে। ফাইজা এখন পা ব্যথা করছে। তখন মেঘ ওকে সব খুলে বলেছে। মেঘের প্ল্যান হলো ফাইজা পুতুলটাকে নিয়ে দাঁড়িয়ে থাকবে, পুতুলটা এমনভাবে তোয়ালে দিয়ে মুড়িয়ে রাখবে যাতে বাচ্চা ছিনতাইকারীরা ভাববে এটা সত্যিকারের বাচ্চা। তাতে তারা ভ্রান্ত হয়ে বাচ্চাটাকে নিতে আসবে আর তখনই 5 বন্ধু ওদের ধরে ফেলবে। কিন্তু ছিনতাইকারীদের কোনো খবর নেই। ফাইজা ফিসফিস করে সামনের দেয়ালের আড়ালে লুকিয়ে থাকা মেঘকে বলল, আর কতক্ষণ? আমার পা ব্যথা করছে। মেঘ নিজে ছোটে আঙুল দিয়ে চুপ করতে বলল। তার কানে বাইকের শব্দ আসছে। ইশারায় ফাইজাকে তৈরি থাকতে বলল। মিনিট খানেকের মধ্যে বাইকটা সা করে ফাইজাকে ক্রস করে গেল। ফাইজা আবারও ফিসফিস করে বলল, এটাও না। মেঘ একগালে হেসে বলল, বাইকটা আবার ইউটার্ন নিবে। মেঘ বলতে না বলতেই বাইকটা আবার ইউটার্ন নিয়ে ফাইজার দিকে আসলো। ফাইজা হতবাক হয়ে মেঘের দিকে তাকালো। মেঘ চোখের ইশারায় ওকে স্বাভাবিক হতে বলল। ফাইজা বড় করে একটা শ্বাস টেনে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে এদিক ওদিক সেদিক তাকালো, যাতে তাকে দেখে কেউ মনে করে সে কারোর জন্য অপেক্ষা করছে। বাইকটা ইউটার্ন নিয়ে ফাইজার সামনে চলে এসেছে। ঝড়ের গতিতে কোলে থাকা পুতুলটাকে বাচ্চা ভেবে ছো মারতে গেলেই তার হাত থেকে বেশি ক্ষিপ্র গতিতে মেঘ আড়াল থেকে বের হয়ে পাশে থাকা বাঁশটা পিঠ বরাবরই ছুঁড়ে মারল। হুমড়ি খেয়ে বাইকে থাকা 2জন বাইকার বাইক নিয়ে উল্টে পড়ল। ফাইজা ভয় পেয়ে চোখ বন্ধ করে চিৎকার জুড়ে দিল। বেশ কিছু সময় পর মেঘের কণ্ঠ পেল, ধন্যবাদ আপনাকে, আপনার জন্য ওদের ধরতে সক্ষম হলাম। ফাইজা পিট পিট করে চোখ খুলে এদিক সেদিক তাকিয়ে বিস্ময় মাখা গলায় বলল, ছেলে দুটো কোথায়? মেঘ স্মিত হাসলো। ফাইজা আবারও চোখ সরিয়ে নিল। ছেলেটা হাসলে তার বুকের বাঁ পাশটা ধুক করে ওঠে। সেদিকে তাকিয়ে থাকলে নির্ঘাত সর্বনাশ। মেঘ ফাইজার সামনে চুটকি মেরে বলল, কোথায় হারিয়ে গেলেন? ওরা এত দ্রুত কোথায় গেল? ওদের তো আমার দোস্তরা এসে নিয়ে গেছে। এতক্ষণে বোধহয় ওদের হাত ধোলাই হয়ে গেছে। ফাইজা অবাক চোখে হাঁ করে বলল, এত দ্রুত ওদের নিয়েও গেল? জি। আমি মাত্র চোখ বন্ধ করে মাত্রই চোখ খুললাম, এর মধ্যে ওদের দুজনকে হাওয়া করে দিলেন। অলরেডি কয়েক মিনিট চলে গেছে। তাছাড়া আমরা দ্রুত কাজ করতে পছন্দ করি। চোখের পলকে সব শেষ। দেরি শব্দটা আমরা পছন্দ করি না। আমি সত্যি অবাক হচ্ছি। মেঘ উত্তর দিল না, আবারও মুচকি হাসলো। ফাইজা ওর হাসি দেখে মাথা নিচু করে বিড়বিড় করে আপন মনে বলে উঠল, এই ছেলে এত হাসে কেন? এই ছেলে এত হাসে কেন? আমি তো ঘায়েল হয়ে যাব। কিন্তু আমি নতুন করে কারোর মায়ায় পড়তে চাই না। এক ভাদাম্মারে ভালোবাসছিলাম। আমার জীবনটা বাঁশপাতা নাথুরি তেজপাতা বানাই দিছে। মেঘ ফাইজার চোখের সামনে হাত নাড়িয়ে বলল, এই যে ম্যাম, আপনি একটু পর কোথায় হারিয়ে যান? ফাইজা হকচকিয়ে বলল, কোথাও না, কোথাও না। চলুন সামনের দিকে যাই। আপনি ওই লোকটাকে মারতে যাবেন কেন? না, ওরা 4 জন সামনে নিবে। ও আচ্ছা। চলুন। আপনি আমাদের এত বড় উপকার করলেন, সেই সুবাদে আপনাকে ফুচকার ট্রিট দিব।
পুরো ফুচকার স্টল আপনার জন্য উন্মুক্ত, যত খুশি খেতে পারেন। ফাইজা মেঘের কথা শুনে খুশিতে লাফিয়ে উঠল। মনটা তার লুঙ্গি ডান্স দিচ্ছে, যত খুশি তত ফুচকা খাবে, এর থেকে খুশির কি হতে পারে। ফাইজা অনেকটা নাচতে নাচতে সামনে এগিয়ে গেল। মেঘ এক ধ্যানে ফাইজাকে লক্ষ্য করতে করতে ধীর পায়ে হাঁটতে লাগলো। 5 বন্ধু মিলে পেছনের রাস্তা দিয়ে পুরনো বাড়ির ভেতরে ঢুকলো। সবার কানে ব্লুটুথ সেট করা, যা দিয়ে তারা একে অপরের সাথে কানেক্টেড আছে। নিশাদকে ধরে তাদের আস্তানায় ইচ্ছে মতো ধোলাই করেছে। সেই ধোলাইতে বেচারা গড় গড় করে সব খুলে বলেছে। হৃদয় চোখের ইশারায় আকাশকে সামনে যেতে বলল। মেঘ সামনে যেতে নিলে বর্ষণ আটকে দিয়ে বলল, সাবধানে মেঘ, মানুষ আসছে। মেঘ তার বিখ্যাত রহস্যময় হাসি দিয়ে বলল, আসতে দে। বলতে বলতেই একটা মধ্যবয়স্ক লোক ওদের সামনে চলে এলো। সে আচমকা ওদেরকে দেখে যেই চিৎকার করতে যাবে তখনই মেঘ ঘাড় ধরে ঘুরিয়ে সামনের দেয়ালে বাড়ি দিল। লোকটা অজ্ঞান হয়ে পড়ে গেল। বর্ষণ মেঘের কাঁধে চাপড় মেরে বলল, গুড জব ভাই। আকাশ হৃদয় উত্তর দিকে চলে গেছে। মেঘের সাথে বর্ষণ আর রোদ কিছু সময় ধরে হাঁসফাঁস করছে। তার এখন এই মুহূর্তে গাজর খেতে ইচ্ছে করছে, কিন্তু পকেট থেকে গাজর বের করতে ভয় পাচ্ছে। দুনিয়া উল্টে যাক, তাতে রোদের কিছু নেই। তার গাজর না খেলে অস্বস্তি লাগবে। গাজর বের করলে মেঘ বর্ষণের হাতে মার খাওয়ার সম্ভাবনা আছে। তবুও ভয়ে ভয়ে পকেট থেকে একটা গাজর বের করে যেই মুহূর্তে কামড় বসাবে সেই মুহূর্তে সামনে তাকিয়ে দেখে মেঘ চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। রোদ সাহস করে একটা গাজরে কামড় বসিয়ে সামনে দুহাত দেখিয়ে খরগোশের দাঁত বার করা হাসি দিল। এতে যেন বর্ষণ আরো রেগে গেল। দাঁত চেপে বলল, তোকে জঙ্গলে ফেলে আসতে মন চাচ্ছে, এখন তোর গাজর খেতে মন চাইছে। রোদ দাঁত দুটো বের করে আবারও একই ভঙ্গিতে হেসে উত্তর দিল, জঙ্গলে ফেলে আসার সময় একটা গাজরও দিয়ে দিস ভাই। বর্ষণ রেগে এগিয়ে আসতে নিলে মেঘ ওকে আটকে দিয়ে বলল, ওকে পরে দেখে নিস, আগে যেই মিশনে এসেছিস তা কমপ্লিট কর। বর্ষণ নিজের রাগ সংযত করে নিল, ধীর পায়ে সামনে এগিয়ে গেল। রোদ কচমচ করে গাজর খেতে খেতে সামনে এগোতে লাগলো। কিছু দূর গিয়ে মেঘ ওদের হাত দিয়ে আটকে ধরে সাবধানে গলায় ফিসফিস করে বলল, তোরা দুজন ভেতরের দিকে যা, আমি একা সামনের দিকে যাচ্ছি। রোদ বর্ষণ মাথা হেলিয়ে সম্মতি জানালো। মেঘ ভেতরের দিকে যেতেই কোণার দিকে গন্ডগোলের আওয়াজ পেল। বুঝতে পারলো আকাশ ও হৃদয়কে ওরা ধরে ফেলেছে। দ্রুত পায়ে ছুটতে চলল সেদিকে। আধ ঘন্টার মধ্যে পুরো বাড়ি ওরা 5 জন ঘেরে দিয়ে ফেললো। 5 বন্ধু ফাইট পারার কারণে কোনো সমস্যা হয়নি। নিশাতের লোকেরা এক একটা আহত হয়ে পড়ে আছে। হৃদয় শেষ লোকটাকে ইচ্ছে মতো মারতে মারতে বলল, বাচ্চাগুলো কোথায় বল? লোকটা আঙুল দিয়ে পশ্চিম দিকের একটা কামরা দেখিয়ে দিল। আকাশ রোদ বর্ষণ সেদিকে ছুটল। হৃদয় মনের আশ মিটিয়ে একজনকে মারছে। রাগে ওর মুখ লাল হয়ে গেছে, শীতের মধ্যেও দরদর করে ঘামছে। মেঘ এসে থামিয়ে দিয়ে বলল, ছাড়, মরে যাবে তো। হৃদয় এলোপাথারি লাথি মারতে মারতে বলল, ওকে মেরেই ফেলবো। ওকে মেরে আমাদের কোনো লাভ নেই, তার চেয়ে ওদের সবকিছুর বস নিশাদকে উপরে পাঠিয়ে দিছি, তাতেই কাজ হয়ে গেছে। হৃদয় মেঘের কথা শুনে কিছুটা থামলো। আকাশ ভেতর থেকে দৌড়ে এসে বলল, সবগুলো বাচ্চা আছে এখানে, আজকে রাতে কি এগুলোকে বিদেশে চালান করে ব্যবস্থা করে ফেলেছিল? মেঘ মোবাইল বের করে আরাফাতকে কল করলো। আরাফাত, মিনিট 5-এর মধ্যে সবাইকে নিয়ে হাজির হও। এখান থেকে এগুলোকে নিয়ে যাবে, একটাও যাতে বাদ না পড়ে। মোবাইলের ওপাশ থেকে আরাফাত বলল, কোনো চিন্তা করবেন না বড় ভাই, ওদের অস্তিত্ব কেউ খুঁজেই পাবে না। মেঘ আরো কিছু কথা বলে কল কেটে দিল। 3 জন বাচ্চাদের সেখানে চলে গেল। বড় বড় দোলনার মধ্যে বাচ্চাগুলো পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। কেউ কেউ আবার জেগে হাত পা ছড়িয়ে ছিটিয়ে খেলছে। আশ্চর্যের বিষয় হলো কেউ কান্না করছে না।
তাদের সাথে যে কি হতে চলেছিল তারা যদি জানতো তাহলে হয়তো এত নিশ্চিন্তে ঘুমোতে কিংবা খেলতে পারতো না। হৃদয় এগিয়ে গিয়ে একটা বাচ্চার সাথে কথা বলতে লাগলো। মেঘ আকাশকে বলল, আকাশ, খোঁজ নিয়ে দেখো এই বাচ্চাগুলো কোথা থেকে হারিয়েছে, ওদের বাবা মায়ের কাছে পাঠানোর ব্যবস্থা করো। আর বর্ষণ মেঘের মুখের কথা কেড়ে নিয়ে বলল, একটা কাক পক্ষী যাতে না জানে এটা আমাদের কাজ। বর্ষণ আরো কিছু বলতে নিলে মেঘ থামিয়ে দিয়ে বলল, আমি জানি বর্ষণ তুই কি বলবি, তাই কিছু বলার দরকার নেই। বর্ষণ বিরক্তির সাথে বলল, আমি আজ এসব বিষয়ে কিছু বলবো না। আমি বলতে চেয়েছিলাম যত দ্রুত পারি তত দ্রুত এখান থেকে বাচ্চাগুলোকে সরিয়ে নিয়ে যেতে হবে। রোদ বর্ষণের সাথে সহমত প্রকাশ করে বলল, হ্যাঁ ভাই, বর্ষণ ঠিক কথাই বলছে। সুমনা তার ছেলেকে পেয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। চোখে মুখে অসংখ্য চুমু এঁকে দিল। রাকিবের চোখেও পানি। ছোট বাচ্চা সাকিবও এতদিন পর তার মাকে ফিরে পেয়ে চুপটি করে মায়ের আদর উপভোগ করছে। রাকিব হাত জোর করে আরাফাতকে বলল, আপনাগরে যে কি কইয়া থ্যাংক ইউ দিমু তা আমার জানা নাই, তাই আল্লাহর কাছে চাই তিনি যেন আপনাগো আরো ভালো কাজ করবার তৌফিক দেন। আল্লাহ আপনাকেও ভালো করুক। আরাফাত রাকিবের দুই হাতের উপর হাত রেখে হাসি মুখে বলল, আমাকে নয় বরং 5 সুপারম্যানের জন্য দোয়া করেন, সারা জীবন যেন ওরা এমনই থাকে। রাকিব বুঝতে পারল অদ্ভুত পোশাক পরিহিত ছেলেগুলোর কথা বলছে আরাফাত। সুমনা এগিয়ে এসে চোখের পানি মুছতে মুছতে বলল, আপনার 5 ভাইরে এই বইনের পক্ষ থেকে ভালোবাসা জানাইবেন। আল্লাহ তাগরে সত্যি আমাগোর জন্য ফেরেশতা বানাই পাঠাইছে। আল্লাহ তাগরে সত্যি আমাগোর জন্য ফেরেশতা বানাইয়া পাঠাইছে। তারা আইলে অনেক খুশি হইতাম, কিন্তু তারা নাকি কোথাও যায় না, কারোর সামনে আহে না। আরাফাত প্রতি উত্তরে কিছু বলল না, শুধু মুচকি হাসলো। সন্তানকে ফিরে পেয়ে বাবা মায়ের খুশিটা কিন্তু দূর থেকে অনুভব করতে ভুলল না 5 বন্ধু। এটা যে অন্যরকম একটা প্রশান্তি দেয়, সেই প্রশান্তির লোভ সামলাতে না পেরে দূর থেকে লক্ষ্য করছে তারা। কখন যে 5 জনের চোখের কোণে পানি চলে এসেছে তা বুঝতেই পারেনি। 2 দিন পর ড্রয়িং রুমে সোফায় বসে 4 বন্ধু আলাপ করছে। মেঘ রুমে বসে মোবাইলে কথা বলছে। মাইশা চায়ের ট্রেতে হাতে কাঁপতে কাঁপতে ওদের সামনে এলো। এই হৃদয়কে সে একটু বেশি ভয় পায়। সেদিনের ঘটনার পর মাইশা হৃদয়ের সামনে পড়তে চায় না। এখন আসতে চায়নি, কিন্তু রানী বেগম মাইশাকে ধাক্কাতে ধাক্কাতে পাঠিয়ে দিয়েছে। চায়ের কাপগুলো টেবিলে রেখে কাঁপা কাঁপা হাতে রাখতেই সচকিত হয়ে ওর দিকে সবাই তাকালো। এতে সে আরেকটু ভরকে গেল। দ্রুত সেখান থেকে কেটে পড়তে চাইলে রোদ বলল, হে মাইশা, শুনো। মাইশা চমকে উত্তর দিল, জি বলেন। প্লিজ সবাইকে একটু সার্ভ করে দাও। মাইশার চোখ কপালে তুলে বলল, আমি। হ্যাঁ তুমি। মাইশা আর চোখে একবার হৃদয়ের দিকে তাকালো। দুজনের চোখে চোখ পড়ে গেল। মাইশা ভীতি চোখে মাথা নিচু করে সামনে এগিয়ে গেল। সবার হাতে চায়ের কাপ তুলে দিল। হৃদয়ের দিকে কাপ বাড়াতে গিয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। হৃদয় কপাল কুঁচকে মাইশার দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটার ওপর কখনো হৃদয় রাগ দেখেনি, তবুও সে তাকে ভয় পায়। আকাশ, রোদ, বর্ষণ মুখ টিপে হাসতে লাগলো। রোদ ইচ্ছে করে মাইশার পাশ ঘেঁষে যাওয়ার সময় হালকা ধাক্কা দিল। এতে ঘটে গেল আরেক বিপত্তি। মাইশার হাতে চায়ের কাপ থেকে চা ছিটকে হৃদয়ের প্যান্টের ওপর পড়ে গেল। মাইশা ভয়ে চোখে দুটো গোল হয়ে গেল। ভয়াত কণ্ঠে থতমত খেয়ে বলল, সরি। হৃদয় স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কেস কি? মাইশা ভয়ে সেখান থেকে দৌড় দিল। বাকি 3 জন হৃদয়ের দিকে বিস্মিত চোখে তাকিয়ে রইল। তাদের বিশ্বাস হচ্ছে না এটা হৃদয়। আকাশ তো মুখ ফসকে বলেই ফেলল, তুই আসলে হৃদয়? বর্ষণ মুখ হা করে মাথা নাড়িয়ে বলল, আমার বিশ্বাস হচ্ছে না যে হৃদয় মেয়েদের থেকে এত দূরে থাকতো। এতক্ষণে অন্য কেউ হলে তার কলার ধরে মুখে ঘুষি মারতো, আর সে কিনা স্বাভাবিক রয়েছে এখনো। রোদ হাই তুলতে তুলতে বলল,
আরে ভাই, তোর এখনো কিছু বুঝিসনি? আমি তো সেই কবে বুঝে গেছি। আমাদের হৃদয়ের মাইশাকে দেখলে কুচকুচ হতা হে। হৃদয় লাজুক হাসি দিয়ে মাথা নিচু করে ফেললো। এতে ওরা তিনজন একসাথে চিৎকার করে উঠল। তক্ষুনি চৈতির আগমন। দৌড়ে এসে আকাশের হাত জড়িয়ে ধরে পাশে বসে পড়ল। খুশিতে গদগদ হয়ে কণ্ঠে বলল, আকাশ, আমি এসে পড়েছি। তুমি আমায় ভালোবাসো না বলো? আমি তো তোমাকে ভীষণ ভালোবাসি। এই বলো না, দেখো তোমার জন্য সেজেছি আমি। আমার দিকে তাকাও। আকাশ প্রথমে বিরক্তিতে কপাল কুঁচকালো। চৈতির দিকে তাকিয়ে চোখ দুটোকে মুগ্ধতা ছেয়ে গেল। মেয়েটা তাকে নিয়ে অনেক পাগলামি করে, অনেক ভালোবাসে, কিন্তু আকাশ তাকে নিয়ে ততটা ভাবেনি কখনো। তবে আজ মেয়েটার দিকে তাকিয়ে মনে মনে ভাবলো অনেক ভুল করেছে এতদিন এই মেয়েকে ভালো না বেশে। সত্যিই অনেক ভুল করেছে। না, এখন একে ভালোবাসতেই হবে। মুচকি হেসে বলল, খুব সুন্দর লাগছে তোমাকে। চৈতি খুশিতে লাফিয়ে উঠল। আকাশ ওর প্রশংসা করেছে, এর থেকে বেশি খুশির কি হতে পারে? আকাশ ওর দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল। ইস, এমন পাগলি মেয়েটাকে সে কি করে দূরে সরিয়ে রেখেছিল। তার জন্য বড্ড বেশি আফসোস হচ্ছে, কিন্তু বেশি আফসোস করা হলো না। তার আগেই মেঘ বেশ গুরুগম্ভীর ভাবে নিয়ে সবার মাঝে হাজির হলো। সবার দিকে একবার তাকিয়ে বলল, তৈরি তো? বর্ষণ সামনের চুলগুলো পেছনের দিকে হাত বোলাতে বোলাতে বলল, কোথায় যাচ্ছি? মেঘ বলল, তৈরি হও সবাই, সুইজারল্যান্ড। রোদ খুশি হয়ে বলল, ঘুরতে ভাই। মেঘ মুচকি হেসে বলল, না, নতুন মিশনের জন্য। হৃদয় ভ্রুজোড়া ঈষৎ কুচকে বলল, জানি। মেঘ সামনের সোফায় আরাম করে বসে বলল, একেআর কোম্পানির ওনারের ছেলে সুইজারল্যান্ড ঘুরতে গিয়ে গায়েব হয়ে গেছে। তাকে খুঁজে আনার দায়িত্ব আমাদের উপর পড়েছে। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে 5 জন, একদম নায়কের সাজে সজ্জিত সবাই। উদ্দেশ্য এখন সুইজারল্যান্ড। লাগেজ নিয়ে এক একজন স্টাইল মেরে দাঁড়িয়ে আছে। ভাবসাবের একটা ব্যাপার আছে তো। হৃদয় তো বাসা থেকে আসতেই চাইছিল না। আসলে মাইশাকে ছেড়ে তার আসতে ইচ্ছে করছিল না। রোদ হৃদয়ের পিঠে জোরে চাপড় মেরে পড়ল, চিন্তা করিস না ভাই, এই মিশনটা কমপ্লিট করে আসি, তারপর তোর আর মাইশার বিয়ের ব্যবস্থা করব। হৃদয় একবার চোখ পাকিয়ে তাকালো, তবে মনে মনে সে খুশি। মাইশাকে সে আসলেই অনেক মিস করছে। মেঘ রোদের পাশে দাঁড়িয়ে বলল, অন্যের বিয়ের ঘটকালি করেছিস, তোর বিয়ে কি হবে? রোদ বিষয়টা বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, আমার বিয়ে মানে? মেঘ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ওই স্যার, ভান ধরতে হবে না। তুই যে পাপড়ি নামের এক মেয়ের প্রেমে পড়েছিস সে খবর কিন্তু আমি জানি। রোদ চোখ দুটো রসগোল্লা বানিয়ে মেঘের দিকে তাকিয়ে রইল। সে তো পাপড়ির খবর কাউকে দেয়নি। আকাশ পাশে দাঁড়িয়ে মাথা চুলকে বোকার মতো প্রশ্ন করলো, আমার এখন চৈতিকে এত ভালো লাগে কেন রে? আগে তোকে সহ্য করতে পারতাম না। বর্ষণ মুখ টিপে হেসে বলল, এতদিন যে চোখের সামনে থাকা পিওর গোল্ডের জিনিস রেখে সিটি গোল্ডের জিনিস দেখছিস তাই। আকাশ বলল, হতে পারে ভাই। বর্ষণ 4 জনের দৃষ্টি আকর্ষণ করে বলল, আমিও একটা মেয়েকে পছন্দ করি, বিয়ে করলে তাকেই করব। হৃদয় হাই তুলে অলস ভঙ্গিতে বলল, সানিয়া তার নাম, রোদের পছন্দের মেয়ে, পাপ্পির কাজিন। বর্ষণ এতে কোনো রিয়াক্ট করলো না, কারণ ওরা 5 জন বন্ধু একে অপরের খবর রাখে। মেঘ ওদের কথা শুনে মুখ ফসকে আনমনে বলে ফেলল, আমার কিন্তু ফাইজাকে পছন্দ হয়েছে। মেঘের কথা শুনে সবাই একসাথে আস্তে করে ওহো বলে চেঁচিয়ে উঠল। এয়ারপোর্টে না থাকলে শীষ বাজিয়ে টেবিল থাপড়ানো শুরু করে দিত। মেঘ জিহ্বায় কামড় দিয়ে উল্টো দিকে ঘুরে গেল। সে এখন এই কথাটা বলতে চায়নি, অবশ্য না বললেও বাকিরা সবাই খবর পেয়ে যেত। হৃদয় এক গালে হেসে সবাইকে উদ্দেশ্য করে বলল, জানি, সানিয়া তার নাম, রোদের পছন্দের মেয়ে, পাপড়ির কাজিন। বুঝেছি। সবাই ডুবে ডুবে জল খাচ্ছে, তাই এবারে মিশন কমপ্লিট হলে 5 বন্ধু একসাথে নিজের পছন্দের মানুষকে বিয়ে করব। 5 বন্ধু তাতে একমত পোষণ করলো।
খুশিতে মনটা তাদের নেচে উঠেছে। তবে আপাতত এইসব সাইডে ফেলে যেই কাজের উদ্দেশ্যে যাচ্ছে তা সঠিকভাবে কমপ্লিট করতে হবে। তাই সিরিয়াস মোডের সামনের দিকে এগুলো অ্যানাউন্সমেন্ট হতেই তারা বিমানে উঠে গেল। আইএস গ্যাংয়ের গন্তব্য এখন সুইজারল্যান্ড। একটা ভালো বই বন্ধুর সমান, আর একটা ভালো বন্ধু লাইব্রেরির সমান। তাই বন্ধু নির্বাচনে সতর্ক হন। গল্পের ভুল ত্রুটিগুলো ক্ষমার নজরে দেখবেন। আর গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যারা সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, পুরো গল্পটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ,